শিক্ষার্থীদের ক্ষোভ যখন বিক্ষোভে পরিণত হয়েছে তখনই পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। সেই পতনের এক বছরের কাছাকাছি পর্যায়ে চলে এসেছি আমরা। আবারও সরকার নিয়ে, অন্তর্বর্তী সরকার নিয়ে নানা ধরনের ক্ষোভ বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। অন্তর্বর্তী সরকারের মধ্যে আরেকটি সরকার রয়েছেন, এরকম মন্তব্য করছেন কেউ কেউ। আসলে কি হচ্ছে, সরকারে কি দাঁড়াচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা, এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন লেখক ও বিশ্লেষক জনাব ফাহাম আব্দুল সালাম। জনাব ফাহাম আব্দুল সালাম অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জনাব ফাহাম আব্দুল সালাম, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন একটি উল্টো সূর্য থেকে, প্রায় রাত, আপনার গভীর রাত আপনার এখানে, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আরও থাকছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বিরাট টাইটেল জনাব আব্দুল হান্নান মাসুদের, এবং জনাব আব্দুল হান্নান মাসুদ এমন একজন রাজনীতিবিদ যাকে তার এলাকায় অনেকে অনেক বেশি ভালোবাসেন। তিনি নিজেও ব্যস্ত আছেন, ঢাকার বাইরে থেকে তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনাকেও অনেক ধন্যবাদ। একটি কমন প্রশ্ন দিয়ে আপনাদেরকে শুরু করতে চাই। প্রথমে আমি জনাব ফাহাম আব্দুল সালাম আপনার কাছে যাব। যে কথাটি বলা হচ্ছে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য খুব কনভিকশন নিয়ে বলছেন যে এই সরকারের ভেতরে আরেকটি সরকার রয়েছে এবং এটি এখন নাকি প্রায় সকলেই জানেন। আমার কথা হচ্ছে যে আপনি এই বক্তব্যটি সমর্থন করেন কিনা? যদি এই অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটি সরকার থেকে থাকে, তারা আসলে কারা, বা সেই সরকারটি আসলে কে? জনাব ফাহাম আব্দুল সালাম, একই প্রশ্ন জনাব আব্দুল হান্নান মাসুদকেও আমি করতে চাই। ওয়েল, এটাই তো হওয়ার কথা। মানে ইটস এ ভেরি ডিসফাংশনাল গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু রিয়েলাইজ। এখন একটা সরকার যখন মানে অগণতান্ত্রিক সরকার, অর্থাৎ অনির্বাচিত সরকারের ওই ধরনের ক্ষমতা সক্ষমতা থাকে না। এরকম সক্ষমতা না থাকলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন বলয়ের সৃষ্টি হবে এবং তারা তাদের যে ক্ষমতা সেই বলয়ের মাধ্যমে এক্সার্ট করবেন। তো সেটাই হওয়ার কথা এবং সেটাই হয়েছে। এবং এটার জন্য আমি প্রথম থেকে বলছি, সেই গত বছর অগাস্ট থেকে, যে আমাদের একটা নির্বাচিত সরকার দরকার, আর প্রপার ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার। এবং তার দেবপ্রিয় সাহেব যেটা বলেছেন এটা আমরা অনেক আগে থেকেই জানি, এবং এর চেয়ে বেশি মানে অন্যরকম কিছু হওয়ার কথা না। যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। তো আমার কাছে এটা খুব একটা অফ গার্ড কোনো কথা মনে হয়নি। আমি এটা বহু আগে থেকেই জানি। এবং শুধু একটা গভর্নমেন্ট না, গভর্নমেন্টের ভেতরে অনেক ধরনের বলয় আছে এবং এগুলো পার্সোনাল ক্যারিজমা কেন্দ্রিক এবং গুজব কেন্দ্রিক। এটা হবেই। এটা যেহেতু স্ট্রং লিডারশিপ নাই, স্ট্রং পাবলিক সাপোর্ট নাই, এরকমই কিছু হওয়ার কথা এবং এরকমই হয়েছে। কিন্তু আমরা সর্বশেষ দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে যখন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে 4টি রাজনৈতিক দলগুলো বিএনপি সহ যখন একটি বৈঠক করলো, তারা কিন্তু সরকারকে একটা সমর্থন জানিয়ে এসছেন যে এই সরকারের পাশে তারা আছেন। আর আমরা তো স্বাভাবিকভাবে একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের উত্তরণের পথটা রাখি নাই। 15 বছরে হাসিনা সরকারের ফলে তাকে যখন সরে যেতে হয়েছে, একটা অনির্বাচিত সরকার আসতেই হতো। তো সেই সময়ের মধ্যে কি এই সরকারের ভিতরে সরকারটা যে তৈরি হইল, এইটার জন্য কি আমরা বিএনপিকেও দায়ী করতে পারি? কারণ অনেকে বলতেছেন যে সরকারের ভিতরে সরকারটা হয় বিএনপি অথবা এনসিপি, অথবা বিএনপি এনসিপি আর্মির একটা, অথবা ফাহাম আব্দুল সালাম আপনি যদি একটু আমাকে বলেন যে সরকারের ভিতরে সরকার ক্ষমতায় নাই। জি, বিএনপি তো ক্ষমতায় নাই। জি, মানে এই সরকারের ভেতরে যেটা অ্যাকচুয়ালি পাওয়ার যারা শেয়ার করেন এনসিপির কয়েকজন নেতা এবং তাদের একটা প্রভাব আছে। এর বাইরে যেই প্রভাব বিএনপির কিংবা জামায়াতে ইসলামের, এটা হচ্ছে কি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন জিনিস চাওয়া হয়, মানে বিভিন্ন তাদের কিছু মতামত চাওয়া হয়, সেই মতামত তারা দেন এবং সেই মতামতের কারণে তাদের একটা প্রভাব রয়েছে। কিন্তু আপনি যদি সরকারের ডিসাইডিং ফ্যাক্টর বলেন, সেই ক্ষেত্রে তো বিএনপির কথা শোনা হয় না। বিএনপির প্রচুর কথা শোনা হয়নি। এবং এটা সত্যি কথা যে বিএনপি এবং জামাত দুটো দলই এই সরকারকে, এবং এনসিপিও, তিনটা দলই এই সরকারকে সাপোর্ট করেছে। এবং আমি এটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে এইরকম ম্যাসিভ সাপোর্ট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসে নাই। এবং কোন দলই কিন্তু তাদের যে চলার পথ সেটাকে মানে খুব কঠিন করে ফেলছে না। তার একটু চাপ দেয়, কিন্তু চাপ দিয়ে আবার পেছনে চলে আসে। অ্যাবসলিউটলি। কিন্তু মানে আমাদের যাদের সঙ্গে কথা হয়, সরকারের যারা
পরিচালনায় আছেন, অর্থাৎ মাঠ পর্যায়ে যারা পরিচালনা আছেন, সে ডিসি, এসপি, টিএনওরা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তারা বিএনপি বা ছাত্রলীগের সাথে, ছাত্র দলের সাথে ঘনিষ্ঠ, বা ছাত্র কেউ কেউ অল্প কয়েকজন ছাত্র শিবিরের সাথে তাদের আলাপ আছে, অল্পই দু একজন। মানে আমি কিন্তু এখন দেখি সরকারের মধ্যে এনসিপিরা মোটামুটিভাবে কোণ ঠাসা, যে জন্য আসলে এনসিপি এখন নিজেরাও সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আপনার কাছে কি মনে হয় না সরকারের ভিতরের এই সরকারটা আসলে বিএনপি বা বিএনপি ভিতরে? কারণ অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনি দেখেন যে সচিবদের মধ্যে অনেকে নিজেদের পরিচয় দিচ্ছেন যে তারা আসলে। আচ্ছা, এখানে কতগুলো রিয়ালিটির কথা আপনাকে বুঝতে হবে। রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশের সরকার চালানোর যে অভিজ্ঞতা, সেটা বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের ছিল, এবং এই দুটো দল অন্তত 90 সাল থেকে সরকার পরিচালনা করছে। তো বাংলাদেশের যে বাংলাদেশ খুবই পোলারাইজড একটা সমাজ, এই সমাজে হয় বিএনপি নাহলে আওয়ামী লীগ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই রিয়ালিটির মধ্যে আসলেই তো অনেক মানুষ বিএনপির কে ভোট দিয়েছে, বিএনপির প্রতি তাদের সমর্থন আছে, কিন্তু দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে সরকারের যে প্রজেক্ট, সরকারের যে কর্মকাণ্ড, সেই জায়গাটায় প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বিএনপির আছে। আমি সেই জায়গাটা মনে করি না। কিন্তু বিএনপির অনেকেই বিএনপি পন্থী বলতে পারেন, কিংবা যাদের বিএনপির প্রতি ভোট দিবেন, এ ধরনের মানুষ তো আসবেই, মানে এটা তো অস্বাভাবিক কিছু না। ওকে, এই প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনার কাছে জনাব ফাহাম আব্দুল সালাম, তাহলে কি আপনি সরকারের ভিতরে সরকারটাকে কি আপনি চিনতে পারেন? এরা আসলে কারা? এরা কি একটা ক্ষমতা দখল করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, নির্বাচন না দিতে চায়, ডক্টর ইউনূসকে বেশি দিন ক্ষমতায় রাখতে চায়, এনসিপি কে ক্ষমতায় বসায় দিতে চায়? এরা কারা আসলে? মানে কারা এত? I mean, status quo people, as simple as that. Status quo as in মানে ডক্টর ইউনূসকে 5 বছর চাই পিপল। সিস্টেম থাকলে, মানে বাংলাদেশের যে কোনো জায়গায় কেউ মজা পেলে থেকে যেতে চায়। এটা হচ্ছে চেয়ারের একটা মজা আছে, এবং এই মজাটা আসলে খুবই আরামদায়ক, এবং এই মজা যারা পায় তারা ওখান থেকে যেতে চায় না। as simple as that. আপনি কি মনে করছেন যে চেয়ারে এখন যারা আছেন তারা সবাই চেয়ারের মজাটা পেয়েছেন খুব ভালোভাবেই? পাচ্ছেন? Of course. পাচ্ছেন। Absolutely. কিন্তু তারা মুখে বারবার বলছেন যে তারা আসলে ক্ষমতায় থাকতে চান না, তারা ক্ষমতা থেকে তাদের আসলে বড় কোনো লাভ নাই, কিন্তু চেয়ারের মজাটা তারা পাচ্ছেন ভালো। হয়তো ইউনূস সাহেব চান না, কিন্তু উপদেষ্টাদের মধ্যে অনেকেই চান না, কিন্তু আমি তাদের পার্সোনাল স্ফিয়ারে অনেক কথা বলেন, যেগুলো এখানে বলা যাবে না, কিন্তু এরকম অনেক কথা বলেন তারা। আমার মনে হয় যে আমরা আবার আপনার কাছে আসবো, কিন্তু আমি জনাব হান্নান মাসুদ আপনার কাছে আসতে চাই। জনাব হান্নান মাসুদ, সরকারের ভিতরে সরকার আসলে কারা? আমার বিবেচনায় সরকারের ভিতরে সরকার হচ্ছে এনসিপি, যারা হচ্ছে মানে কোনো একটা জায়গায় আর্মি, পুলিশ বা কারো কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটা অপারেশন চালাচ্ছে, যারা মনিটর করে ওখানে দেখতে দেখতে, কেউ কেউ বলছেন জুস খেতে খেতে, তা যারা হচ্ছে সরকারের থেকেও আমরা আসলে এনসিপি না তারা বলেন। এনসিপি আবার যখন বলে যে আমাদের আসলে চাঁদা লাগবে, যেমন ধরা যাক যে কবি ও চিন্তক ফরহাদ মাজার যে কথাটা বলতেছেন যে তারাও আসলে একই পথে হাঁটছেন, আমি তাকে কোট করতে পারি যে তারাও আসলে এনসিপি সম্পর্কে তিনি বলছেন, ফরহাদ মাজার, হ্যাঁ তারা সেটাই শিখছে, পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীকে আরও আনার ব্যাপারে সেটাই শিখছে, নির্বাচনই করতে হবে। ওরাও ঠিকই চাঁদা চাইতেছে, বড় বড় হাউসের কাছে যাচ্ছে, 2 কোটি টাকা, 5 কোটি টাকা। জনাব হান্নান মাসুদ, আপনি অনেক জনপ্রিয় একজন নেতা, কিন্তু আপনার বিরুদ্ধেও, না আমি এটা বিরুদ্ধে বলবো না, আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাঁদার কথা বলেন, কিন্তু সেইটা আপনি পরে বলেন। সরকারের ভিতরে সরকার কারা, এটা যদি আপনি একটু আমাদের বলতেন যে এইটা কারা, এই কথাটা সরকারের ভিতর আরো কয়েকটা সরকারের ভর কেন্দ্র তৈরি হয়েছে। এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে হয় সেকেন্ড শো আপনার এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল। আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি যে এই সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোনো ধরনের একক ভর কেন্দ্র নেই। সরকারকে তার যে কোনো পরিস্থিতি সামাল দিতে হলে হয় বিএনপি কে লাগে, না হয় এনসিপি কে লাগে, না হয় জামাতকে লাগে, যার পরবর্তীতে তৃণমূলের প্রতিটি ক্ষেত্রে প্রশাসন আসলে কাদের সাথে সমন্বয় করবে, কতটুকু কি করবে, এতটুকুনো প্রশাসন বুঝতে পারে না। আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূলে পৌঁছাতে পারে না, যার কারণে প্রশাসন চিন্তা করে যে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে, সেই আমি আজকে সন্ধ্যার পর থেকে ফাহাম ভাইয়ের ভিডিও গুলা দেখতেছিলাম, যে ভাইয়েরও অনেকগুলা ভিডিও আছে যে ব্রিটিশ থেকে যে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে, সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকারের দাস হয়ে গড়ে ওঠার আহ
আহ, দাস হয়ে থাকার মানসিকতাই জন্ম দিয়েছে। যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ, যে কথাটা ফাহাম ভাইয়ের কথাই এসেছে, হুম, আপনার কথাই এসেছে, যে হুম, বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে না, সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। হুম, আবার তৃণমূলে সরকারি ব্যবস্থাটা তো হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনূস এবং হচ্ছে 22 জন 23 জন উপদেষ্টা না, সরকারি ব্যবস্থাটা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা, তারা সেখানে প্রত্যেকে চতুর্মুখী চাপের মুখে থাকে। আমি বলছি এই চাপটা সবচাইতে বেশি আসছে বড় দল হিসেবে, প্রভাবশালী দল হিসেবে বিএনপি থেকে, তারপরে জামাত থেকে, তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকেও আসে। যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক আহ, আমরা স্তরগুলা আমরা খাপ জনাব খাইতে হান্নান পারে মাসুদ, না। জনাব হান্নান মাসুদ, আপনি খুব এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা একটু একটু আস্তে আস্তে যাই। আপনি যে সরকারকে দুর্বল সরকার বললেন, এই দুর্বলতাটা আপনি কি অন্য কোনো সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন, নাকি এই সরকারকে আলাদা করেই আপনি দুর্বল বলতেছেন? ধরা যাক আমি সর্বশেষ হাসিনা সরকারের চেয়ে কি এই সরকার দুর্বল? আমি এই সরকারকে আমি কোন সরকারের সাথে তুলনা করতে চাচ্ছি না। আচ্ছা। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এইরকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে এই উপমহাদেশের ইতিহাসে হুম, এইভাবে তৈরি হয়নি। যেটা 1/11 সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি। হুম, বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিতেছে এটা বাংলাদেশের 90 ভাগেরও বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে। এই গভর্নমেন্টের যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল, যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল, এই গভর্নমেন্ট নিজের ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন দলের মধ্যে বিলিয়ে দিয়েছে। এই সরকার ভিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে, প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে বসানো দরকার ছিল। কিন্তু সেই প্রথম ধাপে শিক্ষা উপদেষ্টা চিন্তা করলো জনাব যাচ্ছে না, জনাব আমি মাসুদ, খুঁজে নিই জনাব মাসুদ, বিএনপির এই ভারপ্রাপ্ত সরকার, মহাসচিবকে, জনাব মাসুদ, বিএনপির মহাসচিবকে জনাব জিজ্ঞাসা মাসুদ, করি। জনাব আমি মাসুদ, আমি একটু শেষ করি। আমি জি, বলছি যে হচ্ছে সরকারই তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে। তারা নিজের হাতে যে ক্ষমতা, যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে গুছানোর কথা ছিল, তারা এটা কিছু অংশ, একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে, একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে, আর সর্বশেষ কিছু অংশ আবার এনসিপি এর হাতেও ছেড়ে দিয়েছে। ওকে। যার কারণে সরকার নিজে তেমন পরিমাণ কোনো ধরনের ক্ষমতা হোল্ড করে না। এবং হচ্ছে সরকারকে সব সময় একটা মুখাপেক্ষি হয়ে থাকতে হয়। আপনার একটা উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের কোন একটা নেতাকে অ্যারেস্ট করতে হলে সরকারের পক্ষ থেকে চাঁদাবাজির জন্য হোক বা অন্য কোনো বড় অভিযোগে হোক, জনাব হান্নান অ্যারেস্ট করতে মাসুদ, হলে সরকারকে অনুমতি নিতে হচ্ছে সেই দলের থেকে, দলের পক্ষ রাইট থেকে। এই রাইট রাইট। ধরনের একটা আমরা অবস্থা আমরা তৈরি একটু হয়েছে। আমাদের আমাদের সময় আছে, আমরা একটু ধারাবাহিক যাই। আপনি বলছিলেন যে 90 ভাগ মানুষের সমর্থন নিয়ে সরকার এসেছে। আপনার এই দাবিটা কি ঠিক? আসলে 90 ভাগ মানুষের সমর্থন নিয়ে কি এই সরকার আসলে এসেছে? 90 ভাগ মানুষের সমর্থন ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে, কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি 90 ভাগ মানুষের সমর্থন ছিল? এই সরকার প্রধানও কিন্তু এটি বলছেন না। এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়োগ দিয়েছেন। দেখেন, এটি কি এই পরিষ্কার সরকারের করবেন? 90 ভাগ মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যাদের উপর ভরসা টরসা রেখেছিল, বিশ্বাস রেখেছিল, তারাই কিন্তু হচ্ছে এই সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে। অ্যাবসলিউটলি। এই ক্ষেত্রে শুধুমাত্র আমরাই না, পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলো। আপনার তখন এই যে পরবর্তী 2 মাস 3 মাসে এই সরকারকে নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি বলেন বা কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন তেমন কোনো কোশ্চানই তোলে নাই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না। রাইট। পরবর্তীতে সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সেই 90% সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে। কারণ অ্যাবসলিউটলি, সরকার নিজে অ্যাবসলিউটলি। আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন, এবং আপনার কথার ধারাবাহিকতা যদি আসি, যে ধীরে ধীরে এই সরকার আসলে এক ধরনের ব্যালেন্সটা করতে হয়েছে। যেহেতু আপনাদের তিনজন প্রতিনিধি সেখানে থাকলেন, এর মধ্যে একজন বেরিয়ে এসে আবার একটা নতুন রাজনৈতিক দল করলেন। তার ফলে হইল কি, এনসিপিকে ছাড় দিতে গিয়ে ব্যালেন্স করতে হয়েছে বিএনপিকে ছাড় দিয়ে, আবার বিএনপিকে ছাড় দিয়ে ব্যালেন্স করতে হয়েছে জামাতকে ছাড় দিয়ে। এর জন্য এনসিপি দায়ী। আমি সেটাই বলতে চাইছিলাম আর কি। 90% জনসমর্থন থেকে না দায়িত্ব, এনসিপির কারণেই কিন্তু সরকার এরকম দুর্বল হলো, তাই না? দায়িত্ব আপনি দিতেই পারেন, কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে আসলে বাস্তবে কি কিন্তু বলেন তাই তো, না। বাস্তবটা আমাকে আপনার বলেন। এখানে এনসিপি কেন দুর্বল হলো সরকারের সেটা কোনো একটু অংশ বলেন। হয় নাই। কেন দুর্বল কারণ হলো? যখন সরকার গঠিত হয়েছে, শপথ গ্রহণ করেছে অভ্যুত্থানকে লেজিটিমেসি দেওয়ার জন্য এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দকে সেখানে জায়গা করে দেওয়ার জন্য। সে অভ্যুত্থানের নেতৃবৃন্দ হিসেবে সে
এটা বাংলাদেশের প্রতিটা মানুষ যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে প্রত্যেকের নেতা হিসেবে তারা সরকারে গিয়েছে। তারা এনসিপির নেতা হিসেবে সরকারে যায়নি, কিংবা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সরকারে যায়নি। সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যখন পরে একটি রাজনৈতিক দল করলো তখন কি এটা একটা ঝামেলা সৃষ্টি করলো, নাকি আপনি বলতে চান যে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েও এরকম নানা রকম প্রশ্ন আছে? যেমন ধরেন, আমি এটা পরে আপনার কাছে আসব, যেমন ধরেন আপনারা আসলে বিভিন্ন জায়গায় যাইতেছেন কিন্তু আমরা ঘুরে ফিরে 10টা মুখই দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক 10টা মুখই খালি দেখতে পাচ্ছি, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, নারী, শ্রমিক এদেরকে দেখতে পাচ্ছি না। এইটা কি সরকারকে দুর্বল করছে কিনা, এইটা আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা আসবো। আমি জনাব ফাহাম আব্দুল সালাম আপনার কাছ থেকে দ্বিতীয় প্রসঙ্গে যাওয়ার আগে আমি এইটা কি আপনাকে বলতে পারি যে জনাব আব্দুল হান্নান মাসুদও কিন্তু খুব চমৎকারভাবে বললেন যে 90 ভাগের জনসমর্থনে এটা এসেছিল, কিন্তু এটা খুবই দুর্বল সরকারে পরিণত হয়েছে, কারণ কখনো তারা জামায়াতকে, কখনো বিএনপিকে, কখনো এনসিপিকে তারা তুষ্ট করতে হচ্ছে বা তাদের সাহায্য নিতে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে দুর্বল কেন হলো, কারণটা যদি আমাদের একটু বলতেন? কারণ প্রথম দিকে তো এইটা ঠিকই আছে যে আমরা সবাই তো এই সরকারকে পছন্দই করেছিলাম। ভাইয়া, এটার মধ্যে কোনো পছন্দ অপছন্দের বিষয় নাই। বিষয়টা হচ্ছে কম্পিটেন্সের। একটা গভর্নমেন্ট চালানো ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। আপনার সব লেভেলের লোক লাগবে। আর বাংলাদেশে এখন কোনো বলতে গেলে যে লোকাল গভর্নমেন্ট কমপ্লিটলি অনুপস্থিত, এটা নন ফাংশনাল অবস্থায় আছে। শেখ হাসিনার কারণে সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে। এখন এই ইনস্টিটিউশন গুলোকে যদি আপনি রিবিল্ড করতে চান, আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এটা সম্ভব না। যারা এটা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করে, তারা বাংলাদেশের সাথে কোনো রিয়ালিটির সাথে তাদের কোনো যোগাযোগ নাই। এবং সেজন্যই আমি অ্যাটলিস্ট অগাস্ট থেকেই বলছি যে বাংলাদেশের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এবং নর্মালসির ভিতরে যেতে হবে। সমস্যা হচ্ছে যে এনসিপি এবং জামায়াতে ইসলামী এই দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না। ইটস ভেরি স্যাড। তাদেরকে নির্বাচনের কথা বললেই তারা মানে রেগে উঠে একদম। এখন সমস্যা হচ্ছে যে আপনি যদি খুব খেয়াল করে চিন্তা করেন, আমাদের একটা সমস্যা আছে এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে নর্মালসির ভিতরে যেতে হবে। এবং নর্মালসির ভিতরে যেতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে। নাও আই এম নট সেইং যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। নো, বাংলাদেশের যে মেস ক্রিয়েট করেছে আওয়ামী লীগ, এই মেস এটা সলভ করতে বহু বছর লাগে। কিন্তু আমিও একটু আস্তে বলি যে এই যে কম্পিটেন্স, আপনি বলতেছেন যে এই সরকার কম্পিটেন্ট না, আমরা কেন মনে করব যে পলিটিক্যাল গভর্নমেন্ট কম্পিটেন্ট? এবং এখন যে দেখতে পাচ্ছি একটা ভোট হলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা অ্যাক্টিভ আছে তার মধ্যে বিএনপি বেশি, বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি কি এমন কম্পিটেন্সি প্রমাণ করেছে যে আমরা বিএনপিকে বিশ্বাস করব যে বিএনপি আসলে খুব ভালো, মানে এই সমস্যাগুলি সমাধান হবে, রিবিল্ড করতে পারবে, কম্পিটেন্ট হবে এরা? মানে বিএনপির মধ্যে মানে আমরা কেমনে আস্থা রাখবো বিএনপির উপরে? ডেমোক্রেসির কম্পিটেন্সির জন্য কেমনে আস্থা রাখবো? আপনি তো আস্থা রাখার কোনো উপায় নেই। ডেমোক্রেসির সিস্টেম হচ্ছে কি দ্য লেজিটিমেসি অফ আ গভর্নমেন্ট। এটা শুরু হয় ভোট থেকে। মানে আপনি তো মানে প্রি অ্যাজিউম করতে পারবেন না কিছু। না, পারবো না। মানে ডেমোক্রেসির কিন্তু অভিজ্ঞতা তো আমাদের কিছু শেখায়, অভিজ্ঞতা তো আমাদের কিছু শেখায়, তাই না? মানে ওয়েল, ডেমোক্রেসির ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে কি মানুষ যাকে ভোট দিবে লেজিটিমেসি সেটার মাধ্যমে ক্রিয়েট হবে। নাও বিএনপি যদি আপনার, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য যেটা বিএনপি হবে না, জামায়াত ইসলামী হবে না, এনসিপি হবে। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিক এবং সেই গভর্নমেন্ট ফর্ম করুক। কিন্তু গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট তৈরি হলে একটা চেইন অফ কমান্ড হবে। এই সরকারের মধ্যে এক উপদেষ্টা এক কথা বলে, আরেক উপদেষ্টা আরেক কথা বলে। অবস্থা এখন এত খারাপ যে আপনার বাংলাদেশের সেক্রেটারিয়েটের ভেতরে গিয়ে লুট তাণ্ডব চলতেছে, কিচ্ছু করতে পারছে না। বাংলাদেশের উপদেষ্টারা 9 ঘন্টা ধরে তাদেরকে আটকায় রাখা হয়েছে। এটা তো লালালাপ্পা দেশ হয়ে যাচ্ছে। না, আমি মানে এখানে সমালোচনা করে কোনো লাভ নাই। ইউ হ্যাভ টু বি রিয়ালিস্টিক যে এখান থেকে আমরা কিভাবে বের হবো। না ফাহাম, ব্যাপারটা বোঝার জন্য আপনি মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কাছাকাছি রকমের প্রশ্নের সম্মুখীন হলেন উনি যখন বিদেশে ইন্টারভিউ দিতে গেছেন। এই মুহূর্তে ভুলে গেলাম কোন ইন্টারভিউটাতে, কারণ অনেকগুলো ইন্টারভিউর মধ্যে একটার মধ্যে তিনি বললেন যে আপনি এত ভোটের কথা বলেন, আমাদের দেশের মানুষের ভোট তো, মানুষ তো এত কিছু ইশতেহার দেখে টেকে ভোট দেয় না, তারা টাকা পাইলে ভোট দেয়, টাকা না পাইলে ভোট দেয় না। কাছাকাছি এরকম কথা বলছেন, আমি পুরো উদ্ধৃত করতে পারলাম না। এই কথাটা তো
আমরা পছন্দ করি নাই, আমি পছন্দ করি নাই, ডক্টর সালাম আপনিও পছন্দ করেন নাই, কিন্তু কথাটা তো কিছুটা সত্যতা আসেও। আসলে আমাদের দেশে তো যারা আমরা রিপ্রেজেন্টেটিভ করে যাদেরকে পাঠাইতেছি, তারা এই যে হান্নান মাসুদেরও কিন্তু অনেক টাকা হইতেছে ইদানিং, আপনি খেয়াল করলে দেখবেন, এটা প্রসঙ্গে আমরা আসতেছি, যে যে কারণ উনি জানেন, মানে উনি জানেন যে টাকা ছাড়া নির্বাচন করা সম্ভব না। আমি এই প্রসঙ্গে আসতেছি, এই কথা তো কিছুটা সত্য, তাই না? মানে আপনি এটাকে কিভাবে দেখেন? হ্যাঁ, গণতন্ত্র মানে ভ্যাম শুধুমাত্র বিএনপি এবং এনসিপির যাত্রা না, জি, কিংবা জামাত ইসলামের যাত্রা না। ওকে, গণতন্ত্র মানে যে লোকটা ভোট দেয় তারও একটা যাত্রা, ছাত্র দলের যে ছেলেটা এখন একদম লোয়ার লেভেলে তারও একটা যাত্রা আছে। এবং সেই যাত্রাটা হচ্ছে কি আপনার আপনার ফ্রি উইল আছে, আপনার এজেন্সি আছে। প্রথম কাজ হচ্ছে কি রাষ্ট্র আপনার এজেন্সিটা আপনাকে দেবে, এবং এই এজেন্সি যদি আপনাকে দেওয়া হয়, ইট ইজ নট এ গ্যারান্টি যে আপনি এই এজেন্সি পেয়ে সব সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনি প্রচুর ভুল সিদ্ধান্ত নেবেন, কিন্তু এই যাত্রাটা আপনাকে করতে দিতে হবে। কারণ আমি আপনার সাথে একমত যে বহু লোক হয়তো টাকা খেয়ে ভোট দেয়, কিন্তু আপনি যদি তাকে এজেন্সি না দেন, আপনাকে ফান্ডামেন্টালি একটা জিনিস ধরে নিতে হবে যে আমি আপনাকে ফ্রি উইল দিচ্ছি, আপনাকে এজেন্সি দিচ্ছি, এরপরে আপনি যদি ভুল করেন ওইটা আপনাকে সাফার করতে হবে। কেউ যদি টাকা খেয়ে কেউ যদি একদম টাকা খেয়ে যদি শামীম ওসমান টাইপ কাউকে ভোট দেয়, তাহলে ইউ হ্যাভ টু সাফার ফর ইট না, কিন্তু এবং আপনি ওই সাফারিং এর মধ্যে থেকে আপনিও শিখবেন তো। না, তা ঠিক, কিন্তু ডক্টর সালাম আমরা 54 বছরে আপনি শামীম ওসমান একটি নাম বললেন বটে, কিন্তু আমি যদি আপনাকে বলতে বলি যে আপনি আপনার পছন্দসই কয়েকজন সংসদ সদস্যের নাম বলেন, আপনি অনেক বেশি লোকের কথা কি আসলে বলতে পারবেন? পার্সেন্টেজটা কিরকম হবে আসলে? খুব খারাপ। তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তাই হয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তাই হয়। আমাদের সমস্যা হয়ে গেছে যেটা, যে আমরা তো এই সিস্টেমটাকে রান করতে দেই নাই। আপনি যদি একটু রান করতে দেন, তাহলে এইটা আমাদের সামনে একটা বিশাল সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আমরা করছি কি, তিনজনকে নিয়ে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। আপনারা যদি একটু সেন্সিবলি বসে আমরা জিনিসটাকে ঠিক করতে চাই, উই ক্যান ডু ইট, উই ক্যান অ্যাচিভ এ লট। কিন্তু আমাদের কাজ হচ্ছে কি কামড়াকামড়ি শুরু করেছি, যে সিস্টেম ঠিক না করে কিভাবে আমরা নিজেদের ক্ষমতা বাড়াতে পারি। ডক্টর সালাম, এইভাবে তো আপনি রান করতে পারবেন না। ডক্টর সালাম, আমি আপনার কাছে আসবো আবারও সেই আমি কি হয়েছে জায়গা আমি একটু কার্যকারণ অনুসন্ধান করতে চাই আপনার কাছে, যে কামড়াকামড়ির কথা আপনি বলছেন, সেই কামড়াকামড়িটা আসলে বিএনপি আগে শুরু করেছে কিনা, নাকি জামাত শুরু করেছে, নাকি এনসিপি শুরু করেছে? প্রধানত আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে কার ভাগ কতটা, কার কৃতিত্ব কতটা, এটা নিয়ে যে একটা কে কতটা দৌড় দিতে পারবে আগে, কে কত দৌড়ে নিয়ে দিতে পারবে সেইটা কিনা, সেটা প্রসঙ্গে আমি একটু আসছি। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে যেটি আমি জানতে চাইবো, আপনারা জুলাইতে একটি পদযাত্রা করছেন, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেই ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলির মতো 10টি মুখই আমরা দেখতে পাচ্ছি, ঢাকা কেন্দ্রিক 10টি মুখ। আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমি বলতে পারতাম, ডক্টর তাসনিম যারা এখানে আছেন ঢাকা মেডিকেল কলেজের একজন পাশ করা ডাক্তার, সেজন্য আমি পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারছি না, এই কয়টা মুখই আমি দেখতেছি। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, শ্রমিক, কর্মজীবী, তাদের মুখগুলি ফটো সেশনের জন্য আলাদা করে থাকতেছে। আপনারা এটি দিয়ে আসলে কি দেখাতে চাচ্ছেন, কি প্রমাণ করতে চাচ্ছেন? আর দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে, আপনারা একই পলিটিক্যাল সিস্টেমে, যদিও আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, চাঁদা চাচ্ছেন, চাঁদা নিচ্ছেন, নিজেরা লেভিশ লাইফ ডিল করছেন। অসংখ্য দর্শক আমাদেরকে এটা বলছেন, হান্নান মাসুদকে এটা জিজ্ঞেস করতে, তিনি এনসিপি থেকে বেতন নেন কিনা, গত 10 মাসে তার অবস্থার এত পরিবর্তন কি করে হলো? আপনি যদি সবগুলি বিষয় একটু একসাথে বলেন। জনাব হান্নান মাসুদ, আপনি আমাকে, আমার সমস্যা হচ্ছে আমি প্রশ্ন করি, আপনারা পার্সোনালি এটা নেবেন না, আমি আপনাকে খুবই পছন্দ করি, সকল এনসিপি নেতা আমার খুব প্রিয়, এটা আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখলাম। রিপ্লাই দিতেই হবে, যেহেতু আমরা রাজনীতি করতে নামছি, দুর্ভাগ্যবশত হোক জনাব হান্নান মাসুদ, যে 10 জন নেমে গেছে এই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে, জি 10 জন রাজনৈতিক এমন পরিবেশ করে রাখা হয়েছে, জি পলিটিক্যাল এমন পরিবেশ গত 50 বছরে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে, যে পরিবেশে আমরা রাজনীতি করতে নামার পরে আমাদেরকে পূর্বকার রাজনীতিবিদদের সাথে মিলাতে পারলেই সফলতা এতটুকুতে এসে পৌঁছাইছে। রাজনৈতিক ব্যবস্থাটা এমন, আমরা এখন নতুন কিছু বললেও সবার শুধু উদ্দেশ্য একটাই থাকবে, যে হান্নান মাসুদ আর এই এনসিপির প্রধান সারির নেতাগুলো আর বিএনপি, জামাত বা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। জাস্ট এটা প্রমাণের জন্য মিডিয়া বলেন, যতগুলো ইস্টাবলিশমেন্ট আছে প্রত্যেকটা ইস্টাবলিশমেন্ট কিন্তু একাকার হয়ে কাজ করতেছে। আপনারা আমাদের 10 জনের ফেস একসাথে দেখতেছেন, খুব সুন্দর, কিন্তু অন্যান্য দলের একজনের ফেস দেখবেন। এটা নতুন বন্দোবস্ত, নতুন পরিবর্তন। 10 জনকে মূল্যায়ন করা হচ্ছে, এবং এই 10 জন কারা? প্রত্যেকে মাঠ থেকে
পরীক্ষিত এবং যাদেরকে মানুষ আসলে গ্রহণ করছে। যেমন ধরুন হচ্ছে আপনি নাহিদ ইসলাম কিংবা আখতার হোসেনের জায়গায় সেখান থেকে যদি এখন অপরিচিত যারা অভ্যুত্থানের সামনে সারিতে নিতেছে তাদের বাইরে থেকে অপরিচিত কাউকে এনে যদি এখানে দিতেন, এই জায়গায় হয়তো একটা পার্টি চালানোর জন্য যে এককেন্দ্রিক হওয়া দরকার, একসাথে বসে মতামত প্রকাশ করে একসাথে মিশে সিদ্ধান্ত নেওয়ার মতো সহিষ্ণুতা দরকার, সেটাও হইতো না। আমরা এটা গণ অধিকার পরিষদেও দেখেছি। সেই জায়গা থেকে মূলত এই দেশের মানুষ কাদেরকে কাছে চাই, কাদের কাছে তাদের মনের ভাব প্রকাশ করতে চাই, তাদেরকে নিয়েই হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যারা আছে তাদেরকে নিয়ে আমরা দলের প্রাথমিক শুরুটা করেছি। পাশাপাশি এর বাইরে আমাদের উপদেষ্টা পরিষদ সহ আরো নির্বাহী কমিটি সহ অনেকগুলা বিষয় হবে। আমরা তো মাত্র 3 মাস অতিক্রম করলাম, আপনি আমাদেরকে 3 বছর পরে যখন হচ্ছে এই মূল্যায়নটা করবেন, আমার মনে হয় যে অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আর চাঁদার কথা যেটা বলেছেন সেটা আমি সবসময় শুনে আসি, চাঁদাবাজির কথা এর কথা, কারণ আমরা খুব ভালোভাবে সব সময় খুব প্রকাশ্যে এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিই বলে আমরা নিজেরাও তার অংশীদার সেটা প্রমাণের জন্য ব্যস্ত। আপনি আমাকে ল্যাভিশ লাইফ, হোয়াট ইজ ল্যাভিশ লাইফ আই ডোন্ট নো। কারণ হচ্ছে অবশ্যই আমার 5 তারিখের আগে পরের অবস্থার কিছুটা পরিবর্তন অবশ্যই হয়েছে। 5 তারিখের আগের চাল চলন আর বর্তমানের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা যে ল্যাভিশ লাইফ হয়ে গেছে সেটা আমি কিন্তু জানি না। আমি এখনো রিক্সায় চড়ি, বাইকে চড়ি, আমি এখনো টিনের ঘরেই থাকি। মানে অনেক ধরনের কোশ্চেন হতে পারে, অনেক কথা হতে পারে। কারণ হচ্ছে আমাকে ফাহাম আব্দুল সালাম ভাইও 5 তারিখের আগে চিনতো না, খালেদ মহিউদ্দিন ভাইও চিনতো না। আমার যে বন্ধুর কাছে আমি কখনো 500 টাকা ধার চেয়ে পাইতাম না, সে আমাকে না জানিয়েই আমার কোন একটা প্রোগ্রাম হবে শুনলে আমার আরেক বন্ধুর মাধ্যমে আমাকে একটা ভালো অ্যামাউন্ট পাঠাইয়া দেয় যে বন্ধুর এই প্রোগ্রামটা হোক। তো এইরকম একটা পরিবর্তন তো অবশ্য হয়েছে এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমরা পেয়েছি। আমি মনে করি যে হচ্ছে আমাদেরকে এভাবে বিতর্কিত না করে আমাদেরকে স্পষ্ট তো বলা দরকার যে হচ্ছে এই অভিযোগটা অমুক জায়গা থেকে আপনি এভাবে টাকা নিয়েছেন বা অমুক মানে হচ্ছে চাঁদাবাজির কাজ করছেন বা অমুক মানে হচ্ছে বেআইনি কাজ করছেন, যার মধ্য দিয়ে আপনি এইভাবে নিজের লাইফ লিড করতেছেন। তাহলে হয়তো সেটা আমাদের জন্য সুন্দর হবে এবং আমরা আমাদের মতো করে সেগুলাকে সংশোধনও করতে পারবো। জনাব কিন্তু হান্নান মাসুদ, গণহারে জনাব আপনি হান্নান মাসুদ, আমি আপনার আগে শেষ হইলে আমি আমি একটু ঢাকায় বলবো, আপনি আমি আপনি একটু একটু বলি বলবেন শেষ আমি একটু হইলে। বলি জি আমি জি। ঢাকায় যখন প্রথম টিউশনি শুরু করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, তখন আমি 4 কিলোমিটার হেঁটে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 কিলোমিটার হেঁটে গিয়ে টিউশনি করিয়েছি। তারপর আমি যখন 3 মাস পরে সাইকেল কিনেছি, তখন হচ্ছে 25,000 টাকা দিয়ে সাইকেল কিনেছি, তখন আমাকে কেউ এই কোশ্চেনটা করে নাই তুমি সাইকেল কেনার টাকা কোথা থেকে পেয়েছো। আমি যখন গণরুমে হলে ছিলাম খাওয়ার টাকা নিয়ে অনেক কষ্ট হতো, কিন্তু 5 মাস পরে যখন হচ্ছে আমার কাছ থেকে আমার বন্ধু বান্ধব আরো 10 জন ধার নিয়ে চলতে হতো, তখন তারা এই কোশ্চেন তখন আমি পাই নাই যে হচ্ছে তুমি 5 মাস পরে এত টাকা কোথায় পাচ্ছ। যেহেতু রাজনীতি করতে নামছি, সেহেতু এই কোশ্চেন গুলো এখন হচ্ছে আমি যদি সেই মানে হাঁটা থেকে সাইকেল চালানো শুরু করি, তাহলে এই কোশ্চেনটা আসবে, এটা রিপ্লাই আমাদেরকে দিতে না হবে জনাব হান্নান মাসুদ, এবং বারবার জনাব হান্নান দিচ্ছি। মাসুদ, আমি এবার এই বলি। আপনার জনাব হান্নান মাসুদ, আপনার আপনি টকশোতে আপনি আমি আপনি আপনি এই বলেছেন, কোশ্চেনটার উত্তর জনাব হান্নান মাসুদ আপনি ফার্স্ট বলেছেন, 2টা শোতেও দিয়েছি, মানে একই কোশ্চেন আমি আপনি ফার্স্ট 2টা আপনি শোয়েও সতে ফেস আপনি করছি, আপনি এখনো সতে ফেস দিচ্ছেন করতেছি। বলেই, আপনি সতে দিচ্ছেন বলেই আপনারা অন্যদের থেকে আলাদা, আপনারা ভালো। কিন্তু আপনি আমার একই সাথে কোশ্চেন, 3 বার দিচ্ছি। আপনারা কোশ্চেনের উত্তর কিন্তু দিচ্ছেন না। আপনি বলছেন যে আপনার অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এই টাকাটাকে আপনি এনসিপির ফান্ড থেকে নিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে এটা টাকাটা? না, এই কিছুটা হয়তো আপনি পরিবর্তনের কারণ। শুনেন নাই, আমি স্পষ্ট তো বললাম যে যে বন্ধু আমাকে 500 টাকা ধার চাইলে দিত না, সেই বন্ধু এখন আমার অজান্তে এমন অন্য বন্ধুর মাধ্যমে আমার জন্য টাকা পাঠায় যে হচ্ছে সেইটার কোনো হান্নান সেইটা প্রোগ্রামটা যেন সুন্দর আপনারা হয়, বলেছিলেন যে এভাবে সে হয়। আপনারা বলেছিলেন যে সে আয় ব্যয়ের হিসাব ঠিক। আপনারা রাখবেন, সেই আয় ব্যয়ের হিসাব কি আপনারা রাখছেন, হ্যাঁ, জনসমক্ষে প্রকাশ আমাদের করছেন? অবশ্যই আমাদের পার্টির একটা পলিসি আমরা সরাসরি শো করেছি। আমরা গণচাঁদা নিচ্ছি, হ্যাঁ। মানুষে আমাদেরকে অনলাইনে টাকা দিচ্ছে, আমাদেরকে বিভিন্ন মাধ্যমে টাকাগুলো দিচ্ছে, সেই টাকাগুলো হিসাবগুলো আমাদের সরাসরি 3 মাস অন্তর অন্তর কি 6 মাস অন্তর অন্তর এটা সংবাদ সম্মেলন করে ইয়ে করার কথা, আমরা সেটা করব। আমরা মাত্রই তো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল যে পলিসি সেটা আমরা 1 মাস আগে মেবি হচ্ছে আমরা এটা আহ, প্রকাশ করেছি। সেই পলিসি অনুযায়ী আমরা পার্টি আপনার চলবে, পলিসি প্রকাশ করেছেন পলিসির কিন্তু বাইরে যদি আয় চলে। ব্যয়ের হিসাব সেটা জি, সেটা আসলে প্রকাশ করেন নাই। 2 নাম্বার, আপনি বলছেন যে আয় মাঠ ব্যয়ের থেকে হিসাব তো পরীক্ষিত, সাথে সাথে করবো আমি পলিসি বলি প্রকাশের মাঠ সাথে। থেকে পরীক্ষিত নেতাদেরকে আপনারা নিয়ে সেই 10 জন গঠন করেছেন, কিন্তু সেখানে আমরা দেখছি যে বাদ পড়ছেন হচ্ছে নারীরা, বাদ পড়ছেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কেন্দ্রিক ছাড়া অন্য ছাত্ররা, বাদ পড়ছেন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বাদ পড়ছেন হচ্ছে শ্রমজীবীরা, বাদ পড়ছেন হচ্ছে অন্য সংখ্যালঘুরা। এটা কি ইচ্ছাকৃত না কাকতালীয়? আপনাদের পুরো বৈষম্য বিরোধী দেখেন হচ্ছে আন্দোলনে, পুরো বৈষম্য বিরোধী আন্দোলনে কি কোনো নারী, কোনো সংখ্যালঘু, কোনো শ্রমজীবী কেন্দ্রীয় পর্যায়ে ছিলেন না? একজনও না। না, কেন আপনি আমার
টপ 10 এর ভিতরে আমার 3 জন, মানে হচ্ছে 33% অ্যাবাউট আমার হচ্ছে টপ লিডারের মধ্যে 33% নারী আছে। আপনি আমাকে এই কোশ্চেনটা যখন করেন তখন আমার দুঃখ লাগে। আপনি যদি বলেন যে হচ্ছে আহ্বায়ক সদস্য সচিব 2 জনের জায়গায় কেন একজন নারী নেই, বা 2 জনের জায়গায় কেন একজন শ্রমিক নেই, রাইট। তাহলে তো এটা প্রবলেমেটিক। আমার পুরো পার্টিতে হ্যাঁ নাই, কারণ কোন দলটাতে আপনি এটা পাইছেন, মানে হচ্ছে বা হচ্ছে এইটা করতে হবে এমন কোনো কথা। আমরা হচ্ছে যাদেরকে শ্রমিকরাও ওন করে, ছাত্ররাও ওন করে, সাধারণ মানুষ ওন করে, ব্যাংকার ওন করে, চাকরিজীবীরা ওন করে, তাদেরকে নিয়ে আমরা দল ওকে গঠনের চেষ্টা করছি। আমাদের ওকে পুরো আমার পার্টি মনে 221 জন, আমি একটু শেষ করতে হবে। জি 221 জনের সেন্ট্রাল কমিটি আছে, সেই সেন্ট্রাল কমিটি আপনি হিসাব করে বলতে হবে যে আমাদের প্রাইভেটের কত আছে। সেখানে প্রায় 30 জনের মতো আমাদের প্রাইভেট না ইউনিভার্সিটির আছে। আমি 221 আপনাকে জনের সেখান আমি থেকে আমি বলতে হবে 221 আমাদের জনের শ্রমিকের আমি কতজন আছে। আমি 221 জনের হিসাবেই আসতেছি না, আমি প্রথম 10 জনের কথা বলতেছি। যেই 10 জনকে আমরা ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় নেতা হিসেবে উঠতে দেখছি, মঞ্চেতে বক্তৃতা দিতে দেখছি, তাদের কথা বলছি। আপনি ব্যাখ্যা দিয়েছেন, আপনার যারা ভোটার আছেন, আপনার যারা অনুসারী আছেন, তারা আপনাদেরকে দেখবেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় এই জুলাই পদযাত্রার পর, বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর, আপনারা কি মনে হয় যে আপনারা দল হিসাবে আগালেন, পেছালেন, এক জায়গায় থাকলেন, অনেক বেশি ভালো করলেন, কি করলেন, এটা যদি একটু সংক্ষেপে বলেন। দেখেন যে হচ্ছে আমরা সেই বিশ্লেষণে এখনই যেতে চাচ্ছি না। হুম, আমরা মাত্র একটা নতুন পার্টি হিসেবে মানুষের দ্বারা দ্বারা যাচ্ছি, মানুষ আমাদের কথা শুনতে আসতেছে। হুম, তারা হয়তো কেউ ভোট দিবে, হয়তো কেউ ভোট দিবে না, কথা শুনবে। কথা শোনার আগ্রহ দেখে কেউ হয়তো পছন্দ করবে, কেউ হয়তো অপছন্দ করবে। আমরা মাত্র আমাদের যাত্রাটা শুরু করেছি। আমাদের এই যাত্রার মূল্যায়নটা আপনি আমাদেরকে 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর নেন, তখন হয়তো আমি এই কথাটার উত্তর বলতে পারবো যে আমরা কতটুকু করেছি। আমরা আমরা 2 বছর, গোপালগঞ্জ 4 বছর, দিয়েছি, 5 বছর পরে তো কারণ নিবই, আমাদেরকে মনে কিন্তু শর্ট হয়েছে টার্ম আর লং টার্ম বলে তো একটা আমি ব্যাপার আমি আছে। আমি এই শর্ট টাইমে বলছি, আমরা মাত্র হচ্ছে পরীক্ষার খাতায় লিখছি। হুম, পরীক্ষার খাতায় লেখার পরে পরীক্ষার মূল্যায়নটা এই দেশের মানুষ করবে, আপনারা করবেন, সাংবাদিকরা করবেন, বুদ্ধিজীবীরা করবে, প্রত্যেকেই করবে। আমরা খাতার লেখাটা মাত্র শুরু করেছি, খাতাটা পড়তে দিন, আরেকটা তারপর বিষয়, হয়তো বা হচ্ছে ঠিক এই আছে, মূল্যায়নটা আপনার করা খাতা যাবে। লিখতে শুরু করেছেন যখন, তখন এটা নিয়ে আর কথা না বলি আমরা। আপনি প্রথমেই শুরু করেছেন যে মিডিয়া থেকে শুরু করে অন্যরা, অন্য বড় রাজনৈতিক দলগুলির সাথে আপনাদেরকে মিলাতে পারলেই সফলতা বোধ করে। এই কথাটা আমাকে একটু আহত করেছে, কারণ আমরা চেয়েছি যে আপনার অন্য রাজনৈতিক দল থেকে আলাদা হবেন, সেটাই আমাদের সফলতা। আপনি কি বলবেন কোন জায়গায় আপনার অন্য রাজনৈতিক দল থেকে আলাদা? আপনি একটা কথা অবশ্য বলেছেন, এক জায়গায় একজন নেতা থাকে, আরেক জায়গায় আপনারা 10 জন নেতা আছেন। এটা ছাড়া, এইটাও এটা তর্কিত, আমি এটা নিয়ে আলাদা করে পরে আরেক সময় বলবো। এই 1 আর 10, কারণ বিএনপিতেও কমপক্ষে এরকম 30 জন, আওয়ামী লীগে এরকম 40 জন এরকম নেতা ছিলেন। হাউএভার, আপনি কোন জায়গায় আলাদা সেটা একটু আমাদের একটু বলবেন। ধরেন পার্টি চালানোর ক্ষেত্রে, পার্টি শো অফ করার ক্ষেত্রে, জনসভা করার ক্ষেত্রে, প্রতিটা জেলায় গিয়ে সার্কিট হাউসে থাকার ক্ষেত্রে, আপনাদের লোক যিনি উপদেষ্টা পরিষদে আছেন তিনি মনিটরিং করার ক্ষেত্রে, সরকারের অন্যান্য সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আপনার অন্য দলগুলির থেকে আলাদা, আপনি একটু আমাদের যদি বলেন। দেখেন যে হচ্ছে সরকারের দায়িত্ব আপনার হচ্ছে যে কারো, যে কোনো পার্টির যে কোনো নেতৃবৃন্দের, ন্যাশনাল নেতৃবৃন্দের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। এনসিপি এখনো সরকার নিবন্ধনই সেই পায় না, জায়গায় হান্নান মাসুদ। সেই আমাকে জায়গায় মাফ দিতে করবেন পারতেছে। এনসিপি হান্নান মাসুদ, নিবন্ধন, এনসিপি এখনো নিবন্ধিত দলই না। আপনারা ন্যাশনাল লিডার হয়ে গেলেন, আপনি সরকারেতে দায়িত্ব আপনি দিবে। এনসিপি রাজনৈতিক দল গঠনের আগেই আমাদের এই পার্টির যারা সামনে সারিতে আছে তারা ন্যাশনাল লিডার। কারণ তারা এই বাংলাদেশের ন্যাশনাল লড়াইয়ের সংগ্রামের নেতৃত্ব দানকারী। যদি এনসিপি গঠিত না হইতো তাহলে এরা জাতীয় নেতা হিসেবেই থাকতো, এটা এদের ভালো কথা পরিচয় বলছেন। সেটাই থাকতো। কারণ জাতীয়ভাবে এই দেশের মানুষ তাদেরকে তখন এনসিপি গঠনের আরো 7 মাস আগে, 5 মাস আগে এই দেশের মানুষ তাদেরকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করে, তাদের নেতৃত্বকে গ্রহণ করেছিল। পরবর্তীতে পার্টি এসেছে, সেই পার্টির ক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে আগে পার্টি হওয়ার আগে বিএনপিরও নেতা ছিল, জামাতেরও নেতা ছিল, গণ অধিকারেরও নেতা ছিল। পার্টি হওয়ার পরে হয়তো বা এই সংখ্যাটা একটু কমছে, সকলের নেতা মানতে পারতেছে না। এই জায়গার কারণে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। আর আপনি তো যদি আপনারা বলেন যদি যে হচ্ছে ন্যাশনাল আমরা লিডার আলাদা ছিলেনই, কোথায়, মানে এই জাস্ট একটু জানার জন্য, আপনারা যদি ন্যাশনাল লিডার ছিলেনই, তাইলে আপনারা পলিটিক্যাল পার্টি করে ডিভাইডেশনের মধ্যে দিয়ে কেন গেলেন? আপনারা ন্যাশনাল লিডার থাকতেন, অসুবিধা কি ছিল? দেখেন আমরা তো পার্টিটা 5ই আগস্টের পরে 3 মাসের মধ্যে কিংবা 4 মাসের মধ্যে করে ফেলিনি। পরিকল্পনা করছেন আমরা তখন বসে করেছি বসে? সকলের সাথে। পরিকল্পনা করতে হয়তো এত সময় লাগতো না, না, লাগে লাগে, কারণ আমরা আর একটু বেশি সময় লাগে। শেষ 2 মাস 3 মাস আলোচনা করে আমরা হয়তো এই পার্টিটার দিকে আগাইছি। আমরা ভাবছিলাম যে হচ্ছে তখন থেকে আমাদের চিন্তা ছিল যে আমাদের এর থেকে যে যে দলের ইচ্ছা সেই দলের মাধ্যমে রাজনীতি করতে পারবে, যাদের রাজনীতি করার ইচ্ছা তারা করবে। বাট পরবর্তীতে যখন হচ্ছে সংস্কার নিয়ে, বিচার নিয়ে এবং হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছিল, সরকারকেও কোণঠাসা করার চেষ্টা করছিল এবং বিচার প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছিল, তখন আমাদের কাছে মনে হয়েছে
একাত্তরের প্রজন্ম, আমাদের পূর্ববর্তী প্রজন্মরা কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন দিয়েছিল। 90-এও একই হয়েছে, 2024-এ আমরাও জীবনের লড়াই করেছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য। যারা জীবন দিয়েছে তারাও এই উদ্দেশ্যেই দিয়েছে, কিন্তু প্রত্যেকটা একাত্তরের প্রজন্মকে পরবর্তী শাসন ব্যবস্থায় যারা ছিল তারা ব্যর্থ করে দিয়েছে, এবং 90-এরটাও পরবর্তীতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করছি যে এখন এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আর এখন যেভাবে আমরা সমালোচনা করতেছি একাত্তর পরবর্তী শাসকদেরকে, একাত্তরে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে, 90-এ যেভাবে 90-এর যাদেরকে আমরা সমালোচনা করছি, পরবর্তী প্রজন্ম 24-এর আমাদেরকে সমালোচনা করবে, বলবে আপনাদের উপর ভরসা রেখে তো আমাদের পূর্ববর্তী প্রজন্ম জীবন দিয়েছে, আমরা আমরা আপনারা আসবো আবার জনাব হান্নান মাসুদ আপনার কাছে। পরবর্তী প্রজন্ম, জনাব হান্নান মাসুদ আমরা আসবো আপনার কাছে। পরবর্তী প্রজন্ম দরকার পলিটিক্যাল ফোর্স, রাইট, পরবর্তী পলিটিক্যাল প্রজন্ম, ফোর্স, আমরা সেই ফোর্সটা Right. গঠন করছি। রাইট, কারণ আমরা 24-এর যে উদ্দেশ্য নিয়ে সকলকে ডাকছিলাম সেই উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য এখন Right. মনে হয়েছে যে আমাদের ফোর্সটা আলাদাভাবেই লাগবে, কারণ Right. পূর্ববর্তী এস্টাবলিশমেন্ট এটা হতে পরবর্তী দিচ্ছে না। হান্নান মাসুদ, পরবর্তী প্রজন্ম আপনাদের কাছে কি রাজনৈতিক বন্দোবস্ত উত্তরাধিকার নিল সেটা নিশ্চয়ই আমরা নিয়ে কথা বলবো। আমরা যাচ্ছি একটু ডক্টর ফাহাম আব্দুল সালামের। এনসিপি কে নানাভাবে সমালোচনা করতে পারি কারণ তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়েছিল, কিন্তু তারা যে গণ অভ্যুত্থান করে, তারা সুপ্রিম স্যাক্রিফাইস করে, তারা যে এর আগের ফেসিস্ট সরকারকে যে তাড়ালো, সেইটার ক্ষেত্রে আমরা অনেকেই তাদের নেতৃত্বে বা প্রায় সবাই তাদের নেতৃত্বে রাস্তায় নেমেছিলাম, বা যে রাস্তায় নামতে পারেনি যে যার জায়গা থেকে সেই আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা তো একটুও বদলাতে দেখতে দিলাম না পলিটিক্যাল পার্টিগুলিকেও, কারণ বিএনপিও তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে চিন্তা, সেই চিন্তাকে সমর্থন জানিয়েছিল, কিন্তু বিএনপির মধ্যে কি আমরা নতুন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি? এই কথা ঠিক, প্রথমে সংস্কারের কথা কিছুটা তারা একেবারে উড়িয়ে দিলেও কিছুটা সংস্কারের ব্যাপারে তারা একমত হয়েছে, কিন্তু বিএনপি কি কোনো নতুন রাজনৈতিক চিন্তার কথা বলছে কিনা জনাব ফাহাম আব্দুল সালাম? অ্যাবসলিউটলি, মানে আপনি যদি বিএনপির চিন্তা ভাবনা আপনি দেখেন, যে একটা ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি হান্নান মাসুদ যে কথাটা বলতে চাইবেন সেটা হচ্ছে লো লেভেলের চাঁদাবাজির কথা। হ্যাঁ, এখন এই লো লেভেলের চাঁদাবাজির একটা বিশাল এক্সপ্লেনেশন আছে আমার কাছে, কিন্তু এগুলো দেওয়ার এখন এটা প্রবলি নট দ্য রাইট প্লেস। হ্যাঁ, এবং ওই জায়গায় বিএনপি ব্যর্থ হয়েছে, এটা আমি স্বীকার করি। লো লেভেলের যে চাঁদাবাজি এটা কন্ট্রোল করতে পারে না। কিন্তু আপনার যে প্রশ্ন যে বিএনপি কি কোনো নতুন রাজনীতির দিকে আসছে কিনা, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। বিএনপি নিজের তারেক রহমান সাহেব তো দুবারের বেশি, বিএনপি যেটা অরিজিনাল স্ট্যান্ড ছিল যে প্রাইম মিনিস্টার, সেটা হচ্ছে পরপর দুইবারের বেশি হতে হবে, সেখান থেকে তারা ফেরত চলে আসছে। তারপর তারা গতকাল কিংবা পরশুদিন যেটা দেখলাম সেটা হচ্ছে কি, তারা যে নির্বাচন কমিশন সেটার ব্যাপারে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা সেটা তারা বলছে যে না, পরামর্শের মাধ্যমে করবেন তারা। এবং ম্যাক্সিমাম যে সমস্ত সংস্কারের যত প্রস্তাব করা হয়েছে বিএনপি তো মেনে নিয়েছে। আপনি বাংলাদেশে এই অবস্থাটা কি, আপনি ধরেন যদি আওয়ামী লীগের অবস্থায় যেতেন, শেখ হাসিনাকে যদি বলা হতো কি কোনোদিন শুনতো কেউ? না ডক্টর সালাম, আমরা যদি ওই জায়গা থেকে আসি যে আপনি লো লেভেল চাঁদাবাজির কথা বলছিলেন, কিন্তু মানুক আর না মানুক এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতাটার জায়গা কিরকম হবে, পলিসি কিরকম হবে সেরকম একটা ধারণা দিয়েছে। বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই। বিএনপি দলটা আসলে কিভাবে চলে, বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন, তাদের টাকা, বিএনপির নেতৃত্বের টাকা কোত্থেকে আসে, তারা কি আসলে ব্যবসা করেন, তারা কি দল থেকে চাঁদা নেন, দল থেকে টাকা নেন, কিছুই কিন্তু আমরা জানি না। জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব, এরা সবাই আমার খুব প্রিয়, কিন্তু তারা কিভাবে চলেন আমি তো জানি না, তাদের ব্যবসাটা কি। এবং তারা কিন্তু কখনো এই প্রতিশ্রুতি আমাদের দেন না যে তারা আমাদের জানাবেন যে এটা কিভাবে তারা চলে। There are two things. নাম্বার ওয়ান হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে দল কিভাবে চলে। তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে এটা আপনার জানার কোনো রাইট নেই। উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন, উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন, এখন আপনার জানার কোনো রাইট নেই। কিন্তু আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করব না ডক্টর সালাম, আমাকে একটু বোঝার জন্য, মানে আমি যখন ভোটার হিসেবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা, উনি কিভাবে টাকা রোজগার করেন, পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান, কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে।
এইটাকে আমি তারেক সাহেবেরটা জানতে আপনার যদি পারবো ওনাকে না? পছন্দ না, আপনি ওনাকে ভোট দিবেন না। না না, আমি তো জানতেই ওনার তো পারছি কোনো না, পছন্দ দায়বদ্ধতা না করবো কেমনে? পছন্দ না করতে হইলেও তো আমার তথ্য না 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 দরকার। না। আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে জি, যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন, একটা ওই সময় আপনি প্রশ্নটা করতে পারেন। এত বড় পলিটিক্যাল পার্টির লিডার হিসাবে সেটা পাবলিক ইনফরমেশন না। না কেন? তা, উনি তো ধরা যাক, এখন পর্যন্ত কোনো ক্ষমতায় যান নাই। না উনি এখন পর্যন্ত কোনো ক্ষমতার এমপি সাথে হন কি, নাই। ক্ষমতার সাথে কি এটা রিলেটেড? ডক্টর সালাম, আমি যদি ধরেন মার্কিন কিসের সাথে যুক্তরাষ্ট্রের কথা বলি, related আপনি বলেন? অস্ট্রেলিয়ার কথা বলি, আমি কি ইংল্যান্ডের কথা বলি, আমার কি কোনো রাইট আছে আপনার বেতন কতটা জানার? আমি তো না, আপনি পাবলিক সত্যি কথা পার্সন, বলুন। আমি তো পাবলিক পার্টি না, তবুও আপনার রাইট আছে, আপনি Exactly. আপনি এটা না, জিজ্ঞেস কোনো করতে right পারেন। নেই আমার। মানে আমি রাইটের কথা বলতে চাই, যখন আপনি পাবলিক পার্সন, মানে বিএনপির সর্বোচ্চ নেতা যদি পাবলিক পার্সন না হন, এই পৃথিবীতে কে পাবলিক পার্সন? পাবলিক পার্সন এখানে এখানে প্রিভিয়াসি একটা বিষয় আছে। সেটা প্রিভিসি? হচ্ছে কি আমার ইনকাম। হ্যাঁ অবশ্যই প্রিভিয়াসির একটা বিষয় আছে যে আমার ইনকাম কত। আপনি আমাকে বললেন, আপনি জিজ্ঞেস করলেন, বলবো না। না কেন? বলবেন না, কারণ আমি হ্যাঁ সেটা চাই। ফ্যান্টাস্টিক, সেটা এটা একটা fantastic, প্রাইভেট বলবেন বিষয়, না। রাইট? হ্যাঁ, হ্যাঁ, তবে কিন্তু এটা আমার কথা জানা হচ্ছে ছিল না, যে এবং তবে ডক্টর সালাম, এটা আমার জানা ছিল না। আমি যতদূর জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে, আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন, পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিকলি প্রকাশ করতে হয়, এটাই নর্মস। আমি জানি না যে মানে এর বাইরে আপনি যদি এই নর্মসটা ফলো না করেন, সেইটা আপনাকে আপনার ভোট ইচ্ছা দিন অবশ্য। না। আচ্ছা, আপনি এই নর্মসটা ফলো না করে আপনি এই রিস্কটা নিবেন, তবু এটা আপনি মানে না 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 ওপেন করবেন না। না না না, আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ওকে, ফাসি। আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই 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 থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি, তার নিজের পেশা কি, নিজের ব্যবসা কি, সেইটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা ফর্ম ফিল আপ করবেন, ওখানে উনি Absolutely. লিখবেন, কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই। ঠিক আছে, এটা আমি চেক করে দেখবো না যে এটা আমার জানার অধিকার আছে কিনা। দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি, বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয়, আমি এনসিপি 150টা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি, বিএনপি যে 1500 গাড়ি নিয়ে বাইর হয়। আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে, 15,000 গাড়ির মিছিল হবে, কমপক্ষে 1.5 লাখ হইতে পারে। সেইটার জায়গাটা কোত্থেকে হবে, সেইটা কি আমরা একটা জবাব চাইতে পারবো? মানে ওইটা কোন জায়গায় হবে? অফকোর্স ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে এনসিপি যেভাবে চলছে, আওয়ামী লীগও সেভাবে চলতো, বিএনপিও সেভাবে চলে। ওকে, এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন, এটা হচ্ছে কি চাঁদা। Okay. মানুষের চাঁদায় চলে, Okay. অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি এখানে একটা স্বচ্ছতা আনা দরকার, স্বচ্ছতা না দরকার, রাইট? রাইট? সেই জায়গাটায় আমাদের যে সমস্যাটা হয়েছে আমাদের এই 5ই আগস্টের পরে, আমাদের যে এন্টায়ার এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেকের গলার মধ্যে ছুরি চাপ মারতে চায়। এই জায়গায় যদি আমরা সিভিলাইজড ওয়েতে বলার চেষ্টা করতাম যে ওকে, লেটস রেগুলেট আওয়ারসেলভস, আমরা কিভাবে কাজটা করবো সেটা ঠিক করি, ওই পরিবেশটাই এখন আর নাই। একে দেখতে পারে না, একে দেখতে পারে না, এবং আমরা যথারীতি বাঙালির যে আচরণ সেই আচরণে চলে আসছি। অ্যাবসলিউটলি। এখন এমন অবস্থা তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাতো এমনি করে, এবং ওই ক্রস দেখালে ড্রাকুলা করে মারা যেত। তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিশ ছবিতে আয়তাল কুরসি বললেই হয়। জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্ল্যাকার্ড লিখে নির্বাচন শব্দটা লিখে দেন, সর্বনাশ হয়ে যাবে। আপনি যদি কুফরি কালাম করতে চান, একটা জামাত ইসলামের বালিশের যে কোনো কর্মীর বালিশের নিচে আপনি একটা তাবিজের মধ্যে নির্বাচন বার্তা লিখে দিয়ে দেন, 40 দিনের মধ্যে লোকটা মারা যাবে। পিকিউলিয়ার অবস্থা। আপনি দেখেন যে আনবিলিভেবল, নির্বাচন ওয়ার্ডটা এমন টক্সিক ওয়ার্ড, মানে ক্রিপ্টোনাইটের মতন। নির্বাচন শব্দটা শুনলে সবাই রেগে যাচ্ছে। ইউ হ্যাভ টু ফেস ইট, ইউ হ্যাভ টু ডু ইট। না ফাহাম, দুইটা জিনিস আমরা আসলে যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা। কারণ এখন যে অঙ্ক করা স্বাভাবিক, যে রাজনৈতিক অঙ্ক, রাজনীতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও, আর আমরা যারা অনেকদিন ধরে অবজারভার, পরীক্ষাও জীবনে দেই নাই, তারাও কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে বিএনপি ক্ষমতায় আসবে। আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি এক সেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে, কিন্তু আরেক
যতটা দল আসবে সেই দলটা একই পথে হাইটা একই রকমভাবে হয়ে উঠবে কিনা, মানে বিএনপি হয় নাই এখনো, হইয়া ওঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা, ওইটা ছিল হচ্ছে আলোচনা। সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে, কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। বিএনপি যদি এখন যে যে বিষয়ে রাজি হয়েছে, প্রধানমন্ত্রীর 2 টার্মের কথা আমি যদি বলি, আরও একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক এখতিয়ারের কথা যদি বলি, সেগুলি যদি 2025-এর ডিসেম্বরের আগে রাজি হইতো, তাহলে বোধহয় নির্বাচনটা আরেকটু আগেও হইতে পারতো। আপনার কি মনে হয় না যে এই নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের একগুয়েমি, সংস্কার শুনলে বিএনপির গায়ে জ্বর আসা, এরকম কিছু? না, আমি বিএনপি তো ম্যাক্সিমাম সংস্কার মেনে নিয়েছে। না, মানছে অনেক পরে। ডক্টর সালাম, আপনি খেয়াল করেন, না, 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 এটা হলো গত 1-2 সপ্তাহের ডেভেলপমেন্ট। না, আমি আপনাকে বলি যে বিএনপি ফান্ডামেন্টাল কিছু সংস্কার মানে নাই। হ্যাঁ, হ্যাঁ, ফান্ডামেন্টাল সংস্কারের মধ্যে একটা হচ্ছে এনসিপি, যেটা না সেটা মানে না, সাংবিধানিক কাউন্সিল, সেটা ঠিক আছে, সেটা আমি বুঝছি। হ্যাঁ, এই ধরনের কয়েকটা ফান্ডামেন্টাল কিন্তু সংস্কার পরপর তারা দুইবারে বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, সেটা তো বিএনপি প্রথমে মানতেছিল না। মেনে নিয়েছিল না, এটা এখন মানছে। পরে মেনে এটা যদি গত বছর মানতো তাহলে ইলেকশন আরো আগে হইতো। এইটা একটা হাইপোথিসিসের কথা আমি বললাম। না, আপনি ইউ আর রিডিং ইট রং। আচ্ছা, জামায়াতে ইসলামী এবং এনসিপি এই দুটো দল নির্বাচন চায় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের হান্নান মাসুদ যাই বলুক, তাদের যে অ্যাক্টিভিটি এটা ক্লিয়ার। এই সরকার অথর্ব, হ্যাঁ, এই অপরাধে তাদের অথর্বপনা দীর্ঘদিন ধরে করতে দিতে হবে। এটা হচ্ছে কি এনসিপির অফিসিয়াল স্ট্যান্ড। আমার মনে হয় যে আপনাকে তো এই জি, আপনি শেষ করেন, একদম শেষ করেন। আমি হান্নান মাসুদকে আর প্রশ্ন করতে চাই না, আপনার মন্তব্য যদি মনে করেন, জি, আপনি যদি মনে করেন যে এই সরকার অথর্ব, আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না, কিন্তু এই ওয়ার্ডটা, এটা সত্যি কথা, এই সরকার খুবই দুর্বল এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে। আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে বের হতে পারবেন না। ওকে, মানে দুর্বলতার রিজনটাই হচ্ছে কি এই যে তারা অনির্বাচিত। তাদের ওই যে আমি একটু হান্নান মাসুদের কাছে যেতে চাই। জনাব হান্নান মাসুদ, দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল, এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামায়াতে ইসলামী আসলে নির্বাচন চায় না। সেজন্য যত রাজনৈতিক কার্যক্রমই আপনারা করেন না, এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনারা নির্বাচন চান না। প্লিজ, আমি একটু আগে আপনাকে বলে নিই, আমার জায়গাটাকে একটু আমি বলে নিই। আপনার প্লিজ এটা বললেন না যে আমরা নির্বাচন চাই, আগে হানা ভোট দেন, আগে স্থানীয় সরকার নির্বাচন দেন, এটা বললেন না। মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না, এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন, যে আসলে জাতীয় নির্বাচন যেটা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন, এটা আপনারা চান না কেন? আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদগ্রীব হয়ে আছি যে যদি নির্বাচিত হই। জি, আর কিন্তু ভেরি গুড, কথা হচ্ছে যে আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না। আমি রুলস রেগুলেশন, আমার পার্টি, আমি জানি না নির্বাচন চাই না এটা কখনো বলছে কিনা। আমরা তো কয়েকটা পূর্ব শর্ত আছে। আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার অভ্যুত্থানটা দরকার ছিল না। আমরা বলছি নিয়মের কিছু পরিবর্তন করেন, আমরা নিয়মের পরিবর্তন করতে বলছি। যত দ্রুত নিয়মের পরিবর্তনে আপনারা একমত হবেন তত দ্রুত নির্বাচনটা হবে, আমরা সেই কথা বলি। আমরা যখন হচ্ছে, আপনি ধরেন হচ্ছে বিএনপি 31 দফার মধ্যে পরপর 2বার প্রধানমন্ত্রী হবে, আমি এটা কয়েকবার করছিলাম, পরপর 2বার। আমি খুবই নিজেও বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে যেতাম। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে এটা ছিল না। সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন 31 দফা তৈরি করলো 2022 সাল কি 23 সালে, তখন ছিল হচ্ছে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হবে না, এই বিষয়টাই ছিল। কিন্তু যখন হচ্ছে আপনার ঐক্যমত কমিশনের আলোচনায় গেল, বিএনপি সেখানে পল্টে নিল। বিএনপি বললো না, হচ্ছে পরপর 2বার। এইটা নিয়ে মোট 4টা মিটিং হলো, তারপরে গিয়ে বিএনপি একমত হলো। 4 দিন নষ্ট করা হলো, 4টা মিটিং এর জন্য 2 সপ্তাহ নষ্ট হলো। আপনার এরপরে হচ্ছে এনসিসি হবে না। না, কিন্তু আমি সংস্কারের প্রসঙ্গে একটু আসি। আপনি এইটাও একটু বললেন, আপনারা একটা দাবি করলেন, অদ্ভুত দাবি, যে বিচার করে যেতে হবে, কারণ বিএনপি আসলে বিচার করবে না। বিএনপি হচ্ছে আওয়ামী লীগ দিয়ে সবচেয়ে বেশি সাফার দল, তারা বিচার করবে না, এবং এই বিচার এই সরকার না করলে আর কেউ করবে না, এরকম একটা দাবি করে আপনারা নির্বাচনে যেতে চাইলেন। জি খালেদ ভাই, বিএনপি সবচাইতে সাফার দল, এটা আপনি সবাই স্বীকার করি। বাট তৃণমূল থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য, এবং হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকায় এলাকায় শেল্টার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে?
এনসিপিও কিছু কিছু চট্টগ্রামে আওয়ামী নিচ্ছে, লীগ নেতাকে ধরার পরে এনসিপির কাছে যারা আসতেছে তারা আচ্ছা এনসিপিও নিচ্ছে। আ- আপনার আমি তালিকা দিব না এনসিপি কোন কোন আওয়ামী আমি লীগের বলছি, নেতা কর্মীদের হ্যাঁ সুবিধা হ্যাঁ, দিচ্ছে, আপনি চাইলে হতে আমি পারে, আপনাকে দিব না। হতে পারে। এনসিপি তো আওয়ামী লীগ দ্বারা সবচাইতে দল না, আমি যেটা আপনাকে বলতেছি। হুম। বিএনপি কিন্তু হচ্ছে আওয়ামী লীগ দ্বারা সবচাইতে নির্যাতিত দল, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির আগ্রহ ছিল না, বিএনপি চাই নাই। এখনো এখনো বলতেছে না তো, আপনার এই কথাটা দল নিষিদ্ধের ব্যাপারে তো হাসিনা আরেকটা পর্যন্ত দলের ছিল। আগ্রহ থাকতে পারে না। আপনাদের দলের যাকে হুম, মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল সেই মাহফুজ সাহেবও কিন্তু প্রথম দিকে বলছিলেন আওয়ামী লীগ যেভাবে জামাতকে ডিল করছে সেভাবে আওয়ামী লীগকে ডিল করা আমাদের উচিত না। ডক্টর মোহাম্মদ আমরা ইউনূস এখন অন্তত একই, 3টা বড় বড় আমরা এখন সাক্ষাৎকারে বলেছিলেন আওয়ামী লীগ তিনি নিষিদ্ধ করতে আমরা চান এখন না। খালাদ ভাই, আমরা এখনো বলছি যে হচ্ছে আওয়ামী লীগকে জামাতকে যেভাবে ডিল করা হয়েছে, আওয়ামী লীগকে যদি একইভাবে ডিল করা হয়, দেশের সহনশীলতা রাজনীতি থাকবে না। হুম হুম। আপনার অবশ্যই এই বিরাট জনগোষ্ঠীকে রাজনীতি করার অধিকার দিতে হবে। যারা অপরাধের সাথে জড়িত ছিল না, অপরাধীদেরকে বিচার করতে হবে, হুম এদেরকে আইনের আওতায় এনে আপনি হচ্ছে প্রতিটা উপজেলায়, যেমন আমার উপজেলায় ধরেন বিএনপি বলতে ছিলই না কেউ বিএনপি পরিচয় দেওয়ার জন্য তেমন একটা কোনো গোষ্ঠী, শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর একটা মিছিল হইতো প্রতিষ্ঠা বার্ষিকীর, আর কোনো প্রোগ্রাম হতো না। সেই সবাই আওয়ামী লীগ ছিল, সবাই আওয়ামী লীগ ছিল। এখন আমি সবাই এলাকা থেকে বের করে দিয়ে রাজনীতি হবে? আমার কথা হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত ছিল, আপনার প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান, প্রত্যেকটা এমপি, এগুলার মোটামুটি বিচার করলে বাংলাদেশে 10,000 বিচার হয়ে যায়। 10,000 মানুষের বিচার করলে আওয়ামী লীগ আর থাকে নাকি? হুম। কিন্তু সেটা তো হচ্ছে না, এদেরকে আইনের না আওতায় আনা আপনি হচ্ছে না। আপনি আমরা বলছি 10,000 এদেরকে মানুষের আইনের আওতায় এনে জনাব হারুন মাসুদ, আমরা 10,000 প্রথম মানুষের থেকে 10,000 মানুষের বিচার সম্পর্কে মানে বিচারটা কি করতে হবে, সম্পন্ন করতে হবে, শুরু করতে হবে, ভাই, কি করতে হবে, না না না, মামলা দিতে মোটেও হবে? না, এটা তো কথা না। আমরা আমরা একটা অগ্রগতি দেখতে চাচ্ছি, অন্তত শেখ হাসিনা সহ কয়েকজনের রায় দেখতে চাচ্ছি। শেখ হাসিনা, আপনি কি এই মনে করেন সরকার যে তো শেখ দায়িত্ব হাসিনার নিচ্ছে। পক্ষে যে মামলা হবে সে রায় দেওয়াটা 4-5 বছরের মধ্যে সম্ভব? সম্ভব, কেমনে এটা, অবশ্যই কেমনে সম্ভব। এটা, কেমনে এটা? কারণ কারণ আপনার কারণ শেখ হাসিনার বিচারের জন্য যেই প্রমাণগুলা দরকার, তার মধ্যে অনেকগুলা প্রমাণ জনাব ইউনাইটেড আনোয়ার মাসুদ, নেশন জনাব জাতিসংঘের আনোয়ার মাসুদ, থেকে আপনি এসেছে। আপনি অনেক বড় এবং রাজনৈতিক নেতা, হচ্ছে অনেক বড় রাজনৈতিক নেতা, কিন্তু আমি আপনাকে এবং আসলে বাংলাদেশের বাংলাদেশে ফৌজদারি আমরা কার্যবিধি আর দণ্ডবিধিটা যে অবস্থায় আছে দুই বছরে সেই অবস্থায় আপনি এটা এই জন্য ভাই, এই জন্য তো দ্রুত ট্রাইব্যুনাল করা হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল মাধ্যমে করে রে জামাত ভাই, নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে 2 বছরের মধ্যে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল কইরাই, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করলো আপনাকে তার মধ্যে সাক্ষী নিতে হবে, সাক্ষ্য প্রমাণ নিতে হবে, এবং সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের উপরেও একটা এপিলেট কোর্ট আছে, সেই এপিলেট কোর্টে গিয়ে আপনার আমি বিচার নিম্ন নিম্ন আমরা বলছি বিচারের, আমরা বলি যে হচ্ছে বিচার অগ্রগতি দেখতে চাচ্ছি, রায় দেখতে চাচ্ছি। নিম্ন আদালত থেকে রায় আসার পরে আপিল বিভাগে যাবে, হাইকোর্টে যাবে। রায় সেই দেখতে পর্যন্ত চাচ্ছেন, আপনি এখন রায়ের আগাচ্ছেন জন্য না। তো আহ, আচ্ছা আমি আমরা আমি আমার আমার মনে হয় যে আপনি এখন আপনাদের পর্যন্ত আপনাদের আপনি দলেও আপনি দ্রুত দলেও বিচার অনেক আইন কানুন ট্রাইব্যুনাল কানুনের এক লোক করে, আছেন, তাদের আমি সাথে একটু কথা খালাদ বলেন ভাই, আপনি। ট্রাইব্যুনাল দ্বিতীয় ট্রাইব্যুনালকে এখনো কার্যকর করে নাই। হুম। সরকারের আমরা যে অনীহা অনিচ্ছা দেখি, এটা নিয়ে তো আমরা উদ্বিগ্ন, আমরা মানে হচ্ছে খুব আতঙ্কিত। কারণ সরকারের সরকার 2-3টা ট্রাইব্যুনাল করে বিচারগুলা তো দ্রুত করতে পারে। একটা ট্রাইব্যুনাল করে সে এরপর সেকেন্ড ট্রাইব্যুনাল করতে, সেটাকেও ভালোভাবে কার্যকর করে নাই। আমরা বলছি না যে হচ্ছে নির্বাচন হতে হবে না, নির্বাচন হওয়ার জন্য কিছু আমরা মৌলিক শর্ত দিছি। আমরা বলি নাই যে সবাই ফাঁসিতে ঝুলাই দিয়ে তারপর নির্বাচন, আমরা হচ্ছে বিচার অগ্রগতি দেখতে আপনার চাচ্ছি। কোনো অগ্রগতি দেখতে বারবার পাচ্ছেন এমন না ভাবে এখন ডিট করা পর্যন্ত? হচ্ছে, এখন না পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না? পাচ্ছি না এখন পর্যন্ত সেই পরিমাণে। 1 বছর হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। হুম। মানে কি আমরা এটাকে সাক্ষ্য অগ্রগতি বলবো? গ্রহণের আগে সাক্ষ্য মানে এখন মুশকিলটা হলো আপনারা যখন আমি এটা 1 বছর বলবো যে হয়ে সাক্ষ্য গেছে। গ্রহণের আগে যে আইন কানুন আচ্ছা, প্রসিডিওর লাগে, তখন আপনারা বলবেন আমরা বিপ্লবী সরকার, বিপ্লব তো আইন কানুন মাইনা হয় নাই। কিন্তু এখন বিচার না যদি আমি আপনি আইন সেটা কানুন বলবো মাইনা না। কন তাহলে আমরা আইনের এই অগ্রগতি দেখতে চাচ্ছি। আপনার আওয়ামী লীগের কিছু মৌলিক বিচার ছাড়া, অগ্রগতি ছাড়া আপনি নির্বাচন দেওয়াটা প্রতারণা হবে। আচ্ছা আমরা বলছি যে হচ্ছে সংস্কারের যে আমার নির্বাচনের জন্য যে ফিল্ড দরকার, সেই ফিল্ডটা দেন। আপনি তো আমার একজন কর্মী, আমার মিছিলে আসলে দেখি যে আওয়ামী লীগ যেভাবে বাড়িতে ফেরার পর হুমকি দামকি দিত, গায়ে হাত তুলতে, এটা অহরহ করতেছে। আমি কিভাবে এই নির্বাচনে যাবো? আমি তো দেখতেছি পরিবেশটা একই। আমি দেখতেছি আমি প্রচারণা আচ্ছা দিলাম, আমার আমার উপর মনে হয় যে হামলা জনাব হচ্ছে, হান্নান সেটা নিয়ে মাসুদ, কোনো জনাব অ্যাকশন হান্নান হচ্ছে না। মাসুদের বক্তব্য আমাকে একদম পরিষ্কার করেছেন বিএনপি যে বড় যে দল গণ হিসেবে অভ্যুত্থান, জি দায়িত্ব নিতে হবে। বিএনপি বড় দল হিসেবে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে আস্থায় নিতে হবে যে তাদের নেতা কর্মীরা আমাদেরকে মানে হচ্ছে অন্যায় ভাবে আঘাত করবে না, সুন্দরভাবে আমাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড অ্যাবসলিউটলি করতে অ্যাবসলিউটলি দিবে। জনাব হান্নান মাসুদের সাথে, কিন্তু জনাব হান্নান মাসুদ, প্রতিনিয়ত আজ পর্যন্ত আমি একটু শেষ করি, জি জি চট্টগ্রামে শেষ সহ করেন, শেষ করেন। গোপালগঞ্জে হামলার পরে বিএনপির যেই পরিমাণ পোস্টেড নেতা কর্মী ফেসবুকে পোস্ট দিয়ে
হুমকি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলা করেছে লোকজন আমাদের প্রোগ্রাম থেকে যাওয়ার পরে, তাদের বিরুদ্ধে যদি ন্যূনতম সাংগঠনিক ব্যবস্থাও বিএনপি নিত, তাদের যারা এইভাবে একবারে প্রকাশ্য হুমকি দিয়ে হামলা করছে, তাহলে আমরা মনে করতাম বিএনপি চাই যে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডে সুন্দর একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে। জনাব হান্নান আমার হোসেন, মনে হয় জনাব হান্নান ধরা হোসেন, খাওয়া আপনার বক্তব্য একদম পরিষ্কার, কারণ এইটা নিয়ে আমি এখন জনাব ফাহাম আব্দুল সালামের কাছে যাব। জনাব ফাহাম আব্দুল সালাম, বিচারের জন্য যে দাবি তারা করতেছেন যে একটা দৃশ্যমান অগ্রগতি, এবং তারা দাবি করতেছেন যে বিএনপি ক্ষমতা আসলে যে তাদের কোনোভাবে হেনস্থা করা হবে না, সেই রকম কোনো একটা আস্থায় নেওয়া, সেটি দেখা যাচ্ছে না। বিএনপি বড় ক্ষমতায় আসবে তা না ভাই, ভাই সেটা বলিনি, বলছি একটা নির্বাচনের পরিবেশে প্রচার প্রচারণার ক্ষেত্রে আমাদের স্বাধীন ভাবে কেউ এনসিপি করতে পারবে, কেউ জামাত করতে পারে, সেই পরিবেশটা বিএনপি এখন ওকে, দিচ্ছে না। ফ্যান্টাস্টিক, আমার জনাব নিজের ফাহাম আব্দুল অনেক সালাম, আপনি যদি উদাহরণ একটু আছে, বলতেন অনেক গোপালগঞ্জের উদাহরণ ঘটনা দিতে পরে। পারবো। শুধু এনসিপি করার কারণে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে, গায়ে হাত তোলা হচ্ছে বিএনপি কর্তৃক, ওকে, যেটা আওয়ামী লীগ করতো। ওকে, ওকে, জনাব ফাহাম আব্দুল সালাম। দেখেন, বাংলাদেশের লোকাল রাজনীতির কিছু রিয়ালিটি আছে, এটা আজকের না, এটা আপনি 1950 সালের স্মৃতিকথাতেও পাবেন। সেটা হচ্ছে কি, আপনি যদি একটা এলাকার খুব বিখ্যাত লোকের গালিগালাজ করেন কিংবা তাকে যদি কুৎসা করেন, তাহলে আপনার ফিজিক্যাল ভয় আছে। আমার কাছে সালাউদ্দিন আমার মনে হয় যে হান্নান মাসুদ যেটা বলছিলেন যে সালাউদ্দিন সাহেবের যে ঘটনা ওইটা নিয়ে বলছেন, আমার কাছে মনে হয়েছে যে বিএনপি কিন্তু এটাকে বেশ ভালোই হ্যান্ডেল করেছে। সালাউদ্দিন সাহেব কিন্তু কোনো এটাকে, ঘটনা এখন যেটা ঘটছে, দ্য ওয়ে আই রিড ইট, যে জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতারা তারা চাচ্ছেনই যে একটা অল্টারকেশনের মধ্যে যেন যাওয়া হয়, অর্থাৎ অল্টারকেশনে গেলে তারা এটা বলতে পারে। আমার পার্সোনাল রিডিং, হান্নান মাসুদের সাথে আমি একমত নই, আমি পার্সোনালি মনে করি যে এনসিপি আলটিমেটলি ইলেকশনে নাও যেতে পারে, এবং আলটিমেটলি ইলেকশনে না গেলে তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করবে যে আমাদেরকে, আমি মনে করি না যে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে গেলে আপনাকে মেরে ফেলবে কেউ পিটায়। হাউএভার খুব ভালো না, হ্যাঁ, ইট হ্যাজ ইমপ্রুভড আ লিটল ফ্রম লাস্ট ইয়ার, কিন্তু হয়তো আমরা এখনো আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা যাওয়ার কথা সেখানে যেতে পারিনি। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের রিয়ালিটি আপনাকে মানতে হবে। বাংলাদেশের রিয়ালিটি এমন না যে অস্ট্রেলিয়ার মতন যে দুইজন নেতা পাশাপাশি বসে দুইজনকে কুৎসা করছেন, এই জিনিসটা বাংলাদেশে হবে না ভাইয়া। যেটা হবে না সেটা বাস্তবতার কথা, ওই অবাস্তব কথা আমি যাচ্ছি না। কিন্তু আমি মনে করি যে ইলেকশনের আগে বাংলাদেশের এই পর্যায়ে যাবে যে খুব বড় ধরনের থ্রেট থাকবে না, আমি এটা মনে করি, এবং এই কাজটা করার দায়িত্ব হচ্ছে সরকারের। ডক্টর সালাম, ইলেকশনের ওই পর্যায়ে যাওয়ার আগে হান্নান মাসুদ যে কথা বলেছেন সেই জায়গা থেকে আমি একটু আসি। উনি একটি অভিযোগ করেছেন যে বিচারের কোনো লক্ষণ, মানে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় আছেন, ধরেন শেখ হাসিনা সহ যারা আছেন, তাদের আসলে বিচারের কোনো একটা মানে লক্ষণীয় অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না, সরকার দ্বিতীয় ট্রাইব্যুনালটাকে চালু করছেন না। এইটার কি কারণ বলে আপনারা মনে করেন, যে মানে কেন সরকার এটা আসলে করতেছে না? এক, আর দুই হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এনসিপি যত সিরিয়াস, এনসিপি যতটা নিজেদের ভুক্তভোগী মনে করে, বিএনপি তার উল্টা দিকের পথে কেন আছে? বিএনপি কেন মনে করে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি উচিত? প্রথম কোশ্চেন উত্তরটা খুব সহজ। জি, প্রথম কোশ্চেন হচ্ছে কি, আমি এই বিষয়ে অনেকের সাথে কথা বলেছি যে মানে শেখ হাসিনার কেস কেন আগায় না। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, যারা তদন্ত করবে এই ধরনের পুলিশ অফিসার ছিল না। কোয়াইট সিম্পলি, আপনি পুলিশের লেয়ার বাই লেয়ার হচ্ছে আওয়ামী লীগের লোক। এদেরকে যখন সরায় ফেলা হয়েছে, তখন আপনি দেখবেন যে যারা বিএনপি পন্থী কিংবা আপনি হোয়াট এভার প্রফেশনাল অফিসার যারাই কি বলেন, তারা 15 বছর ধরে তদন্ত করেনি। তারা সবাই ওই ওএসডি হয়েছিল 15 বছর ধরে। এখন তারা মানে আপনি প্রফেশনালি যদি 15 বছর একটা কাজ না করেন, আপনার তো কোনো প্রফেশনাল ডেভেলপমেন্ট হয় না। তারা ওই কাজটাই ভুলে গেছে। প্রথম 3-4 মাস দিস ওয়াজ অ্যান ইস্যু, তো এই কারণে তারা তদন্ত কাজ আগাতে পারেনি। তো আর বাংলাদেশে আমরা সবাই জানি যে ইনস্টিটিউশন গুলো ধ্বংস হয়ে গেছে। তো ওই কারণে আপনার প্রথম দিকে তদন্তের গতি খুবই মন্থর ছিল, এবং দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ। এই কারণে হাসিনার ব্যাপারে যেটা দৃশ্যমান অগ্রগতি সেটা দেখা যাচ্ছে না। ওকে, হচ্ছে নাম্বার 1 কোশ্চেন। আর নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির এক ধরনের রিল্যাক্টেন্ট অবস্থান, আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে রাজনীতি করার ব্যাপারে বিএনপির একটা চাওয়া। না, আওয়ামী লীগকে নিষিদ্ধ, আচ্ছা আমি আপনার একটা বাস্তবতার কথা বলি। আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করেন বলে,
আপনার কি মনে হয় যে এই ক্ষমতাটা একটা সরকারের থাকা উচিত কিংবা পার্লামেন্টের থাকা উচিত? হুম, আমার তো মনে হয় যে একটা পার্লামেন্টের এই ক্ষমতাটা থাকা উচিত না। আপনি তার যে কোনো ইন্ডিভিজুয়ালের বিচার করবেন, হুম, এবং এটা করতেই হবে। আওয়ামী লীগের হুম, প্রত্যেকটা অপরাধীর বিচার করতে হবে। কিন্তু আপনি যদি অ্যাজ এ পার্টি একটা জিনিসকে ব্যান করেন, আপনার কোনো এই প্রেসিডেন্সটা ক্রিয়েট করে 15 বছর পর অন্য কোনো পার্টিকে যদি ব্যান করা হয়, আপনি এটা কোনো গ্যারান্টি দিতে পারবেন? খুব বাজে প্রেসিডেন্স একটা পলিটিক্যাল পার্টি যদি আপনি ব্যান করেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি, আই ক্যান গ্যারান্টি দিস, আই হ্যাভ মেট আ লট অফ পিপল লাইক দিস। আমাদের যারা ফরেন পার্টনার এখনই তারা করছে, তখন আরো ফুল থ্রটলে করবে। যে আপনি যদি তাকে নিষিদ্ধ করেন, পরের দিনই আমেরিকা, ইইউ এসে বলবে যে তোমরা নিষিদ্ধ করলে যখনই আপনার একটা আইএমএফ এর লোন লাগবে, কোনো কিছু লাগবে, বলবে যে এই নিষিদ্ধ উঠাও। এখন সমস্যাটা কি আপনি দেখেন, বিএনপি যদি তখন ওই বাটে পড়ে যদি এই নিষিদ্ধ উঠাতে চায়, এনসিপি বলবে দোসর, হুম, হুম, জামাত ইসলামী বলবে এরা হচ্ছে গিয়ে দোসর। ইটস এ বিগ প্রবলেম। এর থেকে অনেক বেটার হচ্ছে যে আপনি নিষিদ্ধ না করে তার প্রত্যেকটা লোকের বিচার করতে পারবেন। আপনি যদি প্রত্যেকটা লোকের বিচার করেন টপ লেভেলের, আওয়ামী লীগ বলে তো কোনো দল থাকবে না। হুম, আর যেটা হান্নান মাসুদ বললেন যে লোয়ার লেভেলের লোকেরা বিএনপি হয়ে যাচ্ছে, তার আগে তো উনি নিজেই বললেন যে যারা আওয়ামী লীগের লোয়ার লেভেলের অপারেটিভ, তাদেরকে তো আপনাকে রাজনীতির মধ্যে ফেরাতে হবে। তাদের তো রাজনীতি করার রাইট আছে। এখন একটা ধরেন ছোট লেভেলে আওয়ামী লীগ, দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ, যে তারা তো নাই হয়ে যাবে না। তারা হয় এনসিপি তে, নাহলে জামাতে। আমি আজকে দেখছিলাম একটা একটা ছেলে যে আগে ছাত্রলীগ করতো, এখন শিবির হয়ে গেছে। হুম। এটি এটি হচ্ছে কি বাংলাদেশের বাস্তবতা। এই ঘটনাটা ঘটবে। তো ওই ঘটনাটা তো আপনাকে একসেপ্ট করতেই হবে, মানে এছাড়া তার কোনো আপনার কোনো ওয়ে নাই। আপনি কি লক্ষ লক্ষ লোকের বিচার করবেন? এটা পসিবল না। তো লো লেভেলের যারা অপারেটিং, তারা অবশ্যই এনসিপি, বিএনপি, জামাতে সাথে ভিড়বে। মানে এই বাস্তবতা আপনি কিভাবে অগ্রাহ্য করবেন? ওকে, আচ্ছা, আমরা একটু সময় বাড়িয়ে নিচ্ছি আজকে আপনাদের অনুমতি নিয়ে, যদিও অনেক মানে সময় হয়েছে। I'm fine. জানাব হান্নান মাসুদ, আওয়ামী লীগের 15 বছর গণতন্ত্র প্রতিষ্ঠায় ফেসিবাদ প্রতিরোধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন, কারাগারে ছিলেন, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী জনাব শহীদুল আলম। তিনি একটি জুলাই আন্দোলনের বড় যোদ্ধা, তিনি একজন। অবশ্যই ফেসবুকে তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন, একটি ইংরেজিতে লেখা, যার বাংলা অনেকটা এরকম: এই অন্তর্বর্তী সরকার আসলে অন্তর্বর্তী সরকার নয়, এটা মূলত ডানপন্থী শক্তির একটি কোয়ালিশন সরকার। আমাদের প্রশ্ন, এই যে ডানপন্থী, এইটার সাথে আপনি আসলে একমত কিনা? আবার আমরা আলতাফ পারভেজকে বলতে শুনলাম যে এই প্রথম ফেসবুকের দিকে তাকিয়ে সরকার পরিচালনার একটা সংস্কৃতি দেখলাম। আমরা দেখলাম মাহা মির্জা, যিনি এই আন্দোলনের একজন অন্যতম সংগঠক, আন্দোলনের কর্মী, তিনিও বলছেন যে কোনো একটা কথা বলতে হলে আমাদের ভয়ে ভয়ে বলতে হচ্ছে। আমরা দেখলাম ব্যারিস্টার সারা হোসেন, যিনি এই আন্দোলনের একজন অন্যতম, মানে আমি সংগঠক না বললেও প্রথম সারির একজন, তিনিও বলছেন যে ভয়ের কারণে বিচারকরা তো আছেই, সমস্ত অঙ্গনই ভয়ে আছে। এই অবস্থাটার জন্য আপনি কাদের দায়ী মনে করেন? আমার যেটা, মানে আমি যেটাকে আমার লাইন বলতে চাই, সেটার জন্য এই সরকারের সময় ডানপন্থীদের যে উত্থান, জনতুষ্টিবাদের যে উত্থান, তার জন্য প্রধানত দায়ী হচ্ছে এনসিপি। জনাব হান্নান মাসুদ। না, আমার মনে হয় এনসিপি কে তো দায়ী করতেই পারেন, সবাই যে বাবা দায়ী করে আপনিও দায়ী করতে পারেন, তবে আমি মনে হুম, করি না। বাট শহীদুল ভাই, সারা হোসেন, সারা আপার সাথে আমি একমত হতে পারি না, তবে বাকিদের কথার সাথে আমি একমত। এই বিষয়টা আমরাও ফিল করতেছি, আমরাও দেখতেছি। এবং এটা থেকে সরকার আসলে হচ্ছে, আমার মনে হয় আমার জায়গা থেকে সরকার আসলে কতটুকু নির্বাচনের দিকে আগাতে চাচ্ছে, সেটা সরকারের বিষয়টাও প্রশ্নবোধক চিহ্ন রেখে গেলাম। কারণ সরকার যে পরিবেশটা তৈরি করার দরকার একটা নির্বাচনের জন্য, বা হচ্ছে সকলকে সমান সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সরকার সেটা পারছে না। এটা না পারলেও হয়তো শেষমেশ সরকারে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হয় কিনা বা নির্বাচন করতে পারে না, সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে। এটাই আমার ব্যক্তিগত অভিমত। এটা আমার পার্টির কোনো অভিমত নয়, আমার নিজ থেকে নিজের ফিলিংস থেকে বলতেছি। গত 1 বছরে সরকারকে অবশ্যই একটা পরিবেশ তৈরি করা দরকার। আপনি আহ দরকার ছিল যাতে করে সকল দল একটা সেফ ফিল করে, যে সাদাবাজির কথা বলেন, দখলবাজির কথা বলেন, এগুলো নিয়ে আমরা বিএনপি কে অনেক কথা বলতে পারি। বাট এটাতে বিএনপির যদি হচ্ছে
60% বা 70% দায়ী হয়, সরকার তো বাকি 30% দায়ী নিতে হবে। সরকারে বসে আছে, সরকারের নাকের না ডগে কিন্তু হান্নান চাঁদাবাজি করে মাসুদ, চলে যায়, মানুষ হত্যা করে চলে যায়। হান্নান মাসুদ, এই এইটা আসলে পরিবেশটা তৈরি করা এটা হয়নি। আসলে এটা আসলে এটা আসলে মানে আপনারা যখন কথা বলেন তখন কি আসলে এইটা মনে রাখেন 4 জন লোককে ছাড়াতে চলে গেলেন, মুসলেকাদের নিয়ে আসলেন? এই প্রেসিডেন্সগুলি তো আপনারা তৈরি সরি করলেন হান্নান মাসুদ, সারা বাংলাদেশের সবার নেতা আপনারা। এই প্রেসিডেন্স আপনারা বুঝতে তৈরি পারি করলেন, নাই আমি। আপনাদের অন্য বিষয় নেতারা অন্য দেখো, প্রেসিডেন্স তৈরি করলো, বললে আবার আপনারা রাগ হয়ে যান, কিন্তু করলেন তো এগুলি ভাই, আপনারা। আপনার কথাটা কেটে আসছে, আমরা বুঝতে পারিনি। হান্নান মাসুদ, কথাটা কেটে আপনি, আসছিল। আপনার সাথে কিন্তু আমি একমত। আপনি আমাকে একটু বলছেন যে আপনারা কিন্তু রাজনৈতিক দল না করলেও আমাদের সবার নেতা, কিন্তু আপনারা একটা গণ-অভ্যুত্থান নেতা, কিন্তু আপনারা কি প্রেসিডেন্স তৈরি করলেন? কয়েকদিন আগে তো আপনি নিজেই থানায় গিয়ে 4 জন লোককে ছুটিয়ে নিয়ে আসছেন মুচলেকা দিয়ে, যারা অন্য একটা জায়গায় চাঁদাবাজি না করতে গেছিল। না, এটা দেখেন যে হচ্ছে এই বিষয়টা নিয়ে অলরেডি আমার পার্টির পক্ষ থেকে আমাকে সুখোজ করা হয়েছিল, ইয়া থেকে করা হয়েছিল, এটা রিপ্লাই দেয়া এবং হচ্ছে সবকিছুর একটা তদন্ত হয়ে এটা বের হয়ে আসছে। আমি সেখানে ওদেরকে ছাড়াতে যাই নাই, আমাকে সেখানে প্রশাসনের কাছ থেকে হেল্প চাওয়া হয়েছিল। সেখানে নিচে শিক্ষার্থীরা ভিড় করছিল। শিক্ষার্থী বলতে হচ্ছে তাদের বিভিন্ন সমর্থকরা, যেখানে তারা এটা হ্যান্ডেল করতে পারছিল না, হ্যান্ডেলের সুবিধাটা আমাকে ডাকছিল। এবং সেটা সেখানে যাওয়ার পরে আমি হান্নান মাসুদ, নিজে কেন এটা আপনি বিচ্ছিন্ন, প্রয়োজনে এটাকে কেন এটা আরেকটু, বিচ্ছিন্ন ঘটনা আমি জানেন? একটু আপনি আমি একটু আপনি বিষয়টা, পুরো হাতিয়াতে, আপনি এখন সবচেয়ে বড়, আমি এটাকে কি বলবো, সবচেয়ে বড় মাতবর কাজী। আপনি অনেক বিচার করেন, আপনার কাছে অনেক লোক আসে, আমি এটা পজিটিভ অর্থে বলতেছি, কিন্তু মাতবর কোনো খারাপ শব্দ না। আপনি এটা করতেছেন, কিন্তু আপনার সাথে আমার পরামর্শ রিপ্লাইটা, করে টিএনও, আপনার সাথে টিএনও 2 বেলা পরামর্শ করে, অথবা আপনি টিএনওকে 2 বেলা ফোন করেন, এটা কি মিথ্যা? এটা মিথ্যা। কারণ ইউনুস যে ইউনো আছে, যারা আছে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমি মনে হয় গত 3 মাসে 2 বার কথা বলছি কিনা সন্দেহ আছে ওনার সাথে। তাও হচ্ছে এবং হচ্ছে বিচারের কথা বলেন, ভাইয়া বলেন, আমি আজ পর্যন্ত একটা বিচার সালিশও করি নাই আমি নিজে ব্যক্তিগত ভাবে। এবং হচ্ছে এটা আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, অনেক কথাই আপনাদের কাছে যাই এবং আমি স্পষ্ট তার মানে এগুলি, বলছি, তার এবং মানে এটা এগুলি, আমি তার মানে চ্যানেলকে এগুলি শুধু মিথ্যা, তাই বলছি। তো? ইউনো ইউনো বলেন, ইউনোর সাথে আমার গত 3 মাসে 2 বার কথা হয়েছে হয়তোবা, সর্বোচ্চ গেলে, এর বাইরে না। আর এটা সরকারি আমি অন্য কর্মকর্তাদের সঙ্গে, বুকে হাত সরকারি রেখে অন্য বলতেছি। কর্মকর্তাদের সঙ্গে এবং সরকারি অন্য কর্মকর্তাদের সাথেও আমার তেমন কোনো কথা হয় না। আপনি এটা নিয়ে নিজের পক্ষ থেকে, ঠিকানা টিভি থেকে বা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, তেমন আচ্ছা, কোনো আপনাকে ইয়ে অনেক নেই। ধন্যবাদ। এটা আমি আপনি মেইনলি আপনি বলছেন। আমি মেইনলি যাদের সাথে কথা বলি, হুম, আমি মেইনলি কথা বলি হচ্ছে উপরের লেভেলের যারা থাকেন, যেমন ধরেন হচ্ছে আপনার আমার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলা নিয়ে আমি অনেক বেশি দৌড়াই, তাদের সাথে একটু কথা হয়। উপরের লেভেল আমার বলতে, প্রশাসনিক উপরের কাজে লেভেল বলতে কখনো ডিসিএসপি দের যেমন, সঙ্গে, না না না, ডিসিএসপিও না আমি, এটা যেমন সেক্রেটারিদের ধরুন সঙ্গে। হচ্ছে কাদের সাথে কথা হয়, আমি বলছি যে হচ্ছে আমার এই যে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের ইয়ার সাথে কথা, সচিব বা হচ্ছে উপদেষ্টা, তাদের সাথে কথা বলি ও আচ্ছা আচ্ছা, আমাদের মানে আপনি উন্নয়নমূলক সচিব বা কাজগুলা নিয়ে আর উপদেষ্টার কি। সঙ্গে আপনি কথা বলেন, ঠিক আছে। আমি এইবার বুঝতে জি, পারতেছি, কারণ আপনার বিরুদ্ধে যে অভিযোগ, যে সেইটা হচ্ছে যে আপনি সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলেন, তা আমি ভেবে নিয়েছিলাম যে আপনি ডিসিএসপির সাথে কথা বলেন। না এটা না, আপনি আমি পরিষ্কার অবশ্যই, করলেন, পরিষ্কার করলেন যে আপনি আসলে অভ্যর্থন সচিব পরবর্তী, পর্যায়ের লোকদের সাথে কথা বলেন, সচিব, চিফ ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে। অভ্যুত্থান পরবর্তী যারা হচ্ছে আপনার আমাদের মানে উপদেষ্টারাই আমাদেরকে ওন করবে, এর বাইরে কেউ ওন করার কথা না। এবং আমার যখন হচ্ছে আমার দ্বীপের অনেকগুলো ইস্যু নিয়ে আমাকে কথা বলতে হয়, ফেরি ওকে, নিয়ে আমি, এবং হচ্ছে নদী ভাঙ্গন নিয়ে একটা বড় প্রজেক্ট আমি ওনাদের সাথে কথা বলে নিয়েছি। এই প্রক্রিয়াগুলো নিয়ে ওনারা ছাড়া ওনাদের সাথে কথা না বলে এটা আদায় করা সম্ভব না আর কি। ওকে। আমি জনাব ফাহাম আব্দুল সালাম, আমি আপনার কাছ থেকে একটু আম, একটু মূল্যায়নের জায়গা থেকে একটু জানতে চাইবো, যেহেতু এটা শেষ প্রসঙ্গ। আচ্ছা, খালেদ ভাই, আমি এখানে এখানে আরেকটা কথা আমি একটু আসবো আবার বলবো। হান্নান মাসুদ, আবার আসবো আপনার আচ্ছা, কাছে, ঠিক আছে। আপনার কাছে শেষ পর্যন্ত আসবো। আপনি তখন এটা মনে রাখেন, একটু বলেন, কারণ এটা আমরা শেষ প্রসঙ্গ। আমি এই প্রশ্ন করতে চাই যে জুলাই আন্দোলনের নেতাদের দল এনসিপি দেশ জুড়ে পদযাত্রা করেছে, গোপালগঞ্জটা বাদ দিলে তার আগে 32টা জেলা পর্যন্ত আমি যতটুকু দেখেছি তাদের এই পদযাত্রা নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল, অনেক জায়গায় অনেকে তাদেরকে স্বাগত জানিয়েছেন। আপনার পর্যবেক্ষণ কি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যে পদযাত্রা করেছে, মানুষের কাছে গিয়েছে, কাঁঠাল ভেঙে খেয়েছে, নদীতে লাফ দিয়েছে, ফ্যান্টাস্টিক কাজ তারা করেছে। আমার কাছে মনে হচ্ছে অনেক সাধারণ জনগণ তাদেরকে অনেক ভালোবাসাও তারা পেয়েছে। এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আর হচ্ছে একটা ফ্যান্টাস্টিক কাজ। আর 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 এই মূল্যায়নটা যদি আপনি একটু করেন যে নতুন রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ে আরেকটা ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা বা আওয়ামী লীগের পুনর্বাসন, সেটা পিআর সিস্টেমের মাধ্যমে হোক, অন্যভাবে হোক। খোদ অন্তর্বর্তী সরকার প্রধান দেশকে একটা যুদ্ধ অবস্থার সাথে তুলনা করছেন,
করছেন, ফেসিবাদীরা ষড়যন্ত্র করছে বলে মনে করছেন, এই ব্যাপারটাকেও আসলে আপনি কিভাবে দেখেন? এই দুইটা প্রসঙ্গে যদি একটু আপনি বলতেন। প্রথমত আমি এনসিপির যাত্রা। আমি হচ্ছে গিয়ে এনসিপির খুব বড় শুভাকাঙ্ক্ষী, কারণ এনসিপির যত নেতা প্রত্যেকে আমার ছোট ভাই, এবং আহ, আমি তাদের প্রতি ডিপ গ্র্যাটিটিউড আছে। কারণ আমরা শেখ হাসিনার যেই জুলুম এখান থেকে বের হওয়ার জন্য আমার এই ছোট ভাইরা এই দেশকে নেতৃত্ব দিয়েছে। আই ক্যানট ফরগেট দ্যাট এভার ইন মাই লাইফ। সো আই হ্যাভ ডিপ গ্র্যাটিটিউড, এবং তারা যে এই কাজটা করছে এইটাই রাইট ওয়ে। মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে গিয়ে বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে এই এই কাজ করব, আমি আপনার এই প্রবলেম সলভ করব, যেটা এনসিপির মধ্যে আমার কাছে মনে হয়, আমি একটু সমালোচনার ঢঙে বলছি, বাট দিস ইজ দ্য রিয়ালিটি উই মাস্ট ডিল উইথ, যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সাধারণ মানুষের সময় খুব খারাপ যাচ্ছে। এখানে 1/3 অফ আওয়ার ইউথ তারা বেকার, তাদের প্রবলেম গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আনফর্চুনেটলি এনসিপির যত রেটরিক সব হচ্ছে সংস্কার কেন্দ্রিক, এবং পিপলের সাথে কোনো যোগাযোগ নাই। বাংলাদেশের মানুষের প্রধান সংকট এই সময় আমার কাছে মনে হয়েছে যে ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ইকোনমিক প্রবলেম। এখন এই দুই প্রবলেম আমাদের পলিটিক্যাল সংকটের চাইতে অনেক বড় প্রবলেম, কারণ ভবিষ্যতে এগুলোর স্নোবল এফেক্ট হতে পারে। আমাদের এখন মানুষের কি সমস্যা, এই সমস্যার সমাধান কিভাবে করা যায় ওই দিকে নজর দেওয়া উচিত। এবং আমি আশা করবো যে এনসিপি নেতারা যখন যাবেন, তারা তাদের যে কনস্টিটুয়েন্সি তারা বলবেন, কিন্তু তারা যেই কাজটা করছেন দিস ইজ দ্য রাইট থিং, ওখানেই যাওয়া উচিত, সাধারণ মানুষের সাথে যোগাযোগ করা উচিত, এবং তাদেরকে বলা উচিত যে আমরা ক্ষমতায় গেলে কি করব। আপনার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে ফ্যাসিজমের ফ্যাসিবাদ, মানে ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে কিনা, ষড়যন্ত্র। জি, শেখ হাসিনার পক্ষে ফিরে আসা সম্ভব না। এটার কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের যে পলিটিক্স, বাংলাদেশের পলিটিক্সের কিছু নোড লাগে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কিছু লোকালি কিছু ক্ষমতাধর লোক লাগে, যাকে কেন্দ্র করে একটা বড় বলয় তৈরি হয়। এখন এই নোটগুলা বাংলাদেশে আওয়ামী লীগের যে নোটগুলা ছিল, তারা সবাই দেশ থেকে পালিয়ে গেছে, এবং তাদের পক্ষে দেশে ব্যাক করা সম্ভব না। এই জিনিসটা এই জিনিসটা, এবং আমার যেটা অনুরোধ যে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি এদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে, যে আমরা নিচের লেভেলে সবকিছু হয়তো ভালো করে আমরা খেয়াল রাখতে পারবো না, দ্যাটস প্রবাবলি দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ। কিন্তু এই যে এই নোটগুলোকে আমরা কখনোই এফেক্টিভ হতে দিব না, এবং তাদের বিচার করব। এই এতটুকুনি ফ্যাসিস্টদের ফিরে আসার জন্য যথেষ্ট। সমস্যা হচ্ছে গিয়ে যে জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং বিএনপি এই তিনজনের মধ্যে যে ঐক্য থাকাটা দরকার ছিল গত এক বছর, সেই ঐক্য শেষ হয়ে গেছে। এবং এই ঐক্য শেষ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে কনস্ট্যান্ট একটা টক্সিক আচরণ তিন পার্টির মধ্যে এটা আছে। কিন্তু আমি মনে করি না ব্যক্তিগতভাবে যে আওয়ামী লীগের পক্ষে ফিরে আসা সম্ভব, ওকে, অ্যাটলিস্ট আওয়ামী লীগ নামে। ওকে, আপনাকে ধন্যবাদ। একটা কথা বলতে চেয়েছিলেন, হান্নান মাসুদ শেষ করেন। আমি কি প্রশ্নটা করব নাকি আপনি কথাটা বলে নেবেন? প্রশ্ন করেন, প্রশ্নের সাথে হয়তো প্রশ্নটা হলো, জুলাই আন্দোলনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ কোটেশন উদ্দীপনা হিসেবে ব্যবহার করেছেন। গত 15 বছর আওয়ামী লীগ মুজিববাদ শব্দটি বলেছে কিনা অন্তত আমার মানে আমি 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 আমার জানি নাই, কিন্তু এখন এই এক বছরে আপনারা এনসিপি নেতারা শত শতবার এই শব্দ উচ্চারণ করছেন। নিজেদের দল নিয়ে স্লোগানের চেয়ে আপনারা মুজিববাদ মুর্দাবাদ স্লোগান মনে বেশি দিচ্ছেন। আপনাদের নিজস্ব স্লোগান, চিন্তা, দর্শন, নীতি, শিক্ষানীতি, নারী নীতি এগুলি স্পষ্ট না, আপনারা শুধু ওই স্লোগানটাই বেশি দিচ্ছেন। এটার কারণটা কি আসলে? মানে এই মুজিববাদ মুর্দাবাদটা আপনারা মানে কেন এইটারই আপনারা সবসময় সামনে আনতে চান? কারণ জুলাই আগস্ট আন্দোলনের সময় আপনারা বরং আমাদেরকে দাবায় রাখতে পারবে না থেকে শুরু করে আরো অন্যান্য অনেক কোটেশন আপনারা ব্যবহার করেছেন ওই সময় ব্যবহৃত। আমি চাইলে আপনাকে মনে করে দিতে পারি। জি, জুলাই আন্দোলনে আমরা যারা ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রোগ্রামগুলো হয়েছিল, সেখানে আমরা এই কোটেশন গুলা এবং শেখ মুজিবের কোনো কোটেশন বা পোস্টার কোনো কিছু আমরা ইউজ করি নাই। আমরা 2018 সালের তো দেখেছি যে হচ্ছে শেখ মুজিবের বাংলায় বৈষম্য কোটা কথা ঠাই নেই জাতীয় ছিল, আমাদের এখানে আমরা অন্তত ব্যবহার করি নাই ইয়া থেকে। কারণ আমরা যারা হচ্ছে আন্দোলন লিড দিয়েছিলাম, আমাদের নিজস্ব একটা চিন্তাধারা অনেক আগ থেকেই ছিল। আমরা বলছিলাম যে হচ্ছে আমরা ছাত্র শক্তি করতাম, তাদের সেখানে একটা নিজস্ব চিন্তাধারা ছিল,
এখান থেকে আমাদের কাছে ক্লিয়ার বাংলাদেশের রাজনীতির যে সংকটটা তৈরি করা হয়েছে এটা মুক্তিযুদ্ধের রাজনীতির কারণে হয়েছে। 71 পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি না হয়ে মুজিববাদের রাজনীতি হয়েছে, এবং সেটা পরবর্তীতে আওয়ামী লীগ ধারণ করেছে মুজিববাদী রাজনীতি। এবং শেখ মুজিব নিজেকে ওয়ান অ্যান্ড অনলি এই ক্ষমতাধর এবং হচ্ছে তিনিই বাংলাদেশ এটা প্রমাণে ব্যতিব্যস্ত হয়ে পড়ছিলেন, যেটা মূলত এই দেশের একটা সিভিল সোসাইটিরও ক্রাইসিস বলতে পারেন, একটা বুদ্ধিবৃত্তিক ক্রাইসিসও বলতে পারেন। আমরা মনে করছি সেটার মানুষের মনস্তত্ত্বের মধ্যে আসলে এই জায়গাটাই দিতে হবে। আওয়ামী লীগ যে ফ্যাসিজম এই স্বাধীন বাংলাদেশে কখনো রাজনীতি করে নাই, প্রত্যেকবারই ফ্যাসিজম কায়েম করেছে। সেটা মূল জায়গাটা কোথায় সেটা আমরা প্রমাণ করার জন্য, সেটা নেওয়ার জন্য আমরা মুজিববাদ মুর্দাবাদটাকে আমরা তুলে ধরেছি। এটাকে আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে যে পাশাপাশি শেখ মুজিবের যে শাসন আমল ছিল 72 থেকে 75, সেই শাসন আমল কখনো রাজনৈতিক শাসন ছিল না। এখন আপনার প্রশ্নের মধ্যে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে হচ্ছে আওয়ামী লীগকে ফাহাম ভাইও, আমি জানি না, ফাহাম ভাইয়ের অনেক ভিডিও দেখছিলাম, প্রত্যেকটা ভিডিওতেই ফাহাম ভাই কখনো আওয়ামী লীগকে পলিটিক্যাল পার্টি হিসাবে বিবেচনা করেন না, এবং উনি এই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করছেন যাতে আওয়ামী লীগকে কখনো পলিটিক্যাল পার্টি হিসেবে বিবেচনা করা না হয়। এটা সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন। আমরা সেই জায়গা থেকে উদ্বুদ্ধ। আমরা দেখছি বিচার বিশ্লেষণে যে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হতেই পারে না। এটা হওয়ার মতো কোন কোয়ালিটিটা আছে আমি এটা অনেককেই কোশ্চেন করেছি, আজ পর্যন্ত আমরা সেই কোশ্চেনের রিপ্লাই পাই নাই। স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কবে রাজনীতি করেছে বা রাজনৈতিক দল হিসেবে কোন কোয়ালিটিটা আওয়ামী লীগ ধারণ করছিল সেটা আজ পর্যন্ত আমি অনেককেই জিজ্ঞাসা করছি, অনেক বুদ্ধিজীবীদের থেকে কারো কাছে পাই নাই। প্রত্যেকবারে আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করেছে, ফ্যাসিজমের রাজনীতি না, করেছে, কিন্তু আপনার কাছে কি স্বৈরাচারের মনে হয় না রাজনীতি যে করেছে। আপনার কাছে কি মনে এবং হয় না যে আওয়ামী আওয়ামী লীগ লীগের সর্বশেষ অলরেডি উদাহরণ মানে আজকেও যদি আমি একটু শেষ করি, আজকেও যদি আপনি বলেন যে আওয়ামী লীগের দল হিসেবে রাজনীতি করতে দিতে হবে, আওয়ামী লীগের যারা ইয়া ছিল তাদেরকে বিচার করে ফেলেন, আসলে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল থেকে একবার ওয়ার্ড পর্যায়ে থেকে যে নেতাটা ছিল, সে আওয়ামী লীগ নামটা থাকতে সে তার অস্ত্রের যে জঞ্জরানি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা নেতার হাতে বগিতে রাজনীতি ছিল। গোপালগঞ্জে প্রত্যেকটা গিয়ে একত্রিত হয়েছে, এবং প্রত্যেকে যারা আমাদের উপর হামলা করেছে প্রত্যেকটা অস্ত্র নিয়ে হামলা করেছে, হুম, অস্ত্র নিয়ে। এটা আপনি যদি হচ্ছে জামাত ইসলামী করতো কিংবা যদি হচ্ছে কোন ইসলামিক দল করতো তাহলে আপনি এটাকে জঙ্গিবাদ বলে বলে সব শেষ করে ফেলতেন। বাট আওয়ামী লীগ পরিচয়ে আপনাদের বয়ানে আসতেছে আওয়ামী লীগের, ছাত্রলীগের জেলা সভাপতি করেছে, যুবলীগের উপজেলা সভাপতি এই অস্ত্র নিয়ে হামলা করেছে। বাট যখন আপনার অন্য না না পরিচয় কিন্তু একটা প্রাইভেট কিন্তু হানিফ ইউনিভার্সিটি মাসুদ, শিক্ষার্থী যখন কিন্তু হানিফ গিয়ে মাসুদ, হচ্ছে, আমি একটু কিন্তু শেষ হানিফ করি, মাসুদ শিক্ষার্থী যখন আপনি হচ্ছে আসলে মানে একটা প্রতিবার যখন ইয়ে আপনার করছে সাথে তখন দেখা আপনারা হচ্ছে বলেন জঙ্গিবাদ। না, প্রতিবার যখন আপনার আমি সাথে দেখা বলছি হচ্ছে আওয়ামী লীগ জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। রাজনীতি করার মতো যে গুণ, পলিটিক্যাল পার্টি হিসেবে রাজনৈতিক কোন গুণ যদি তার কাছে থাকে, আপনারা যদি বলতে পারেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এই গুণগুলো, এই কোয়ালিটি না গুলো না আছে, কিন্তু প্রশ্ন এই তো ক্যারেক্টারিস্টিক গুলো না আছে, না তাহলে হান্নান, আওয়ামী লীগ রাজনীতি হান্নান করবে। আপনি তো কথা একটু যদি বলতে দেন। প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা আপনি বুঝতেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ কি বুঝতেছে কিনা সেইটা কি আপনি বুঝতেছেন, নাকি আপনি এইটা আন্দোলন করে যমুনা ঘেরাও করে ডক্টর ইউনূসকে বাধ্য করবেন আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে? আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন হয়ে উঠছে, পলিটিক্যাল ইডিওলজি বলতে যে কিছু অবশিষ্ট নাই, সেইটার ফল হিসাবেই তো আওয়ামী লীগকে এই পুরাপুরি সাজানো বাগান ফেলে রেখে তাদেরকে পলায় যেতে হয়েছে, কখনো নর্দমায় কখনো পুকুরে দাঁড়া হইয়া, এইটা আবার পরে দেয়া বইলা বইলা। এই জায়গার আচ্ছা, মধ্যে এটা থেকে হচ্ছে আপনাদেরকে আপনারা জনগণের উপর আপনাদের আস্থা এত কম কেন যে আপনারা যমুনা ঘেরাও করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলেন? ফাহাম এক্স্যাক্টলি সেখানেও এই কথাটাই বলতেছেন, কিন্তু আপনি ফাহামের প্রথম সেখানেও অংশ জনগণই শুনছেন, অংশগ্রহণ করেছে। পরের আমি অংশ একটু বলি, শুনতেছেন না কিন্তু। সেখানে জনগণই অংশগ্রহণ করেছে। না, বাট জনগণ অংশগ্রহণ করে নাই। আমরা বুঝতেছি, আমি একটা কথা বলি, আমরা বুঝতেছি, আমরা বুঝতেছি, খালেদ ভাই বুঝতেছে, ফাহাম ভাই বুঝতেছে যে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, রাজনৈতিক দলের কোনো হ্যাঁ, কোয়ালিটি তাদের নাই। আমার আপনার ফাহাম ভাইদের দায়িত্ব জনগণের কাছে এই বার্তাটা না ক্লিয়ারলি আমি আপনাকে পৌঁছাইয়া বলি, দেয়া। আমি এবং আপনাকে তারা বলি রাজনীতি হান্নান মাসুদ, করতে এগুলি কেন বলা পারবে দরকার, না হান্নান সেটা মাসুদ এগুলি বলা establish দরকার। করা। আমি বলি, আমি 2023 সালের অক্টোবরে আমি বলছিলাম শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রীর পদ ছাইরা দিয়া শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানান, তাও আপনি নির্বাচনে হারবেন।
জনগণ এগুলি খুব ভালো করে বোঝে, কিন্তু এর জন্য দল নিষিদ্ধ হওয়ার দরকার নাই, আওয়ামী লীগের ভূত সবারে দেখানো তো দরকার মানুষ নাই। মানুষ তো গ্রহণ করেছে, না, মানুষ এটা মানুষ তো গ্রহণ গ্রহণ করে নাই। করেছে, আওয়ামী লীগের আপনারা সেটা অকারণে, কি কারণে করছেন আমি জানি না। 2 দিন আগে না, আমি ডক্টর বলছি হচ্ছে আপনাকে, আপনি তো তেহরিকে, আপনি তো চাইলে এখন হচ্ছে হিজবুত তাহরীরে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিবেন না, রাজনীতি করতে দিবেন না। না না, একটার আপনি সাথে তাহলে আরেকটা কেন তুলনা আওয়ামী দিলে লীগকে তো, দিবেন? একটার সাথে না, আরেকটা দুইটা তুলনা দিলে তো তার চাইতে কথা হিজবুত কথা তাহরীর আগায় না। থেকেও আওয়ামী লীগ ভয়ঙ্কর, হিজবুত তাহরীর থেকেও আওয়ামী লীগ ভয়ঙ্কর। এখনো প্রত্যেকটা মানে হচ্ছে পর্যায়ে যে আওয়ামী লীগের ইয়াগুলো আছে, এরা এখন অস্ত্র নিয়ে ঘুরে, ওকে, এখনো হুমকি দেয়, প্রত্যেকে আমার ইয়াতে মনে হয় হুমকি যে দেয়, মেরে ফেলবে প্রত্যেকটা যেহেতু নেতা কর্মী। আমার একটা কে মনে হয়, শুধরাইছে? আমার মনে হয় যে এনসিপির কাছে আমার আশা হচ্ছে এনসিপির নিজস্ব রাজনীতি ডেভেলপ করুক, কোনো একটা পতিত ভূত, পতিত স্বৈরাচার, সেইটারে মানে ওইটার কথা বললে নিজেকে আর একটু বড় মনে হয়, সেই বড় মনে হওয়াটা অনেকটা ডন কুইকজোটের যুদ্ধের মতো হয়ে যায় হান্নান মাসুদ। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে এনসিপির নিজস্ব রাজনীতি আসুক, এবং এইটা আমরা বুঝতে শিখি। আপনারা যেটা দেখতেছেন সন্ত্রাসী সংগঠনের কথা বা রাজনৈতিক আদর্শের থেকে পতিত হওয়ার কথা, সেটা আমরাও দেখতে পাই আসলে। এইটা যদি আপনারা বোঝেন তাহলে ভালো হয়। যাই হোক, আমরা আর 1 মিনিট করে কথা শুনি, অনুষ্ঠান শেষ করে দিই। জনাব ফাহাম, আপনি যদি 1 মিনিট একটা বলেন। আমার মনে হয় যে চমৎকার যুক্তি দিয়েছে জনাব হান্নান মাসুদ, যে আসলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের ব্যাপারে তিনি কি বলা, আপনার যুক্তি থেকেই আপনি বলছেন। আপনি যদি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ একটু 40-50 সেকেন্ড বলেন, আমরা হান্নান মাসুদকেও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা একটু আমরা শুনতে চাইবো। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ হচ্ছে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি, এবং এই 3টা দলকে বাংলাদেশে কোএক্সিস্ট করা শিখতে হবে। এবং এই 3টা দলকে অবশ্যই আওয়ামী লীগের মোডে বিরোধী দল হলে হবে না, কোনো দলকেই না। আওয়ামী লীগ 91 সালে যেই কাজ করতো, ওই রকম প্রতিটা জিনিস আটকে দিয়ে, প্রতিটা জিনিস আমি না খেলে তোরও খাইতে দিব না, এই মেন্টালিটি থেকে বের হয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অসংখ্য সমস্যা, এই প্রবলেম গুলো সলভ করার জন্য 3 পার্টিকে একত্রে বসতে হবে। এবং আমরা যদি 3 পার্টি একত্রে বসি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই আওয়ামী লীগের চ্যাপ্টার থেকে আমরা বের হবো। এবং এনসিপির প্রতি আমার অনুরোধ, একটাই অনুরোধ, যে আপনারা জুলাই থেকে একটু বের হন। এবং এই কারণে বলছি যে মানুষের উপর ট্রাস্ট রাখেন, যে আমরা যদি ভালো কিছু দিতে পারি, মানুষ এই আওয়ামী লীগের চ্যাপ্টার থেকে অতিক্রম করবে। এটা ডিপেন্ড করে হচ্ছে কি এই 3 পার্টির ঐক্যের উপর, এই 3 পার্টির পারফরমেন্সের উপর। ওকে, ওই জায়গাটায় ফোকাস করা উচিত যে আওয়ামী লীগ ইজ আ চ্যাপ্টার যেটা শেষ হয়ে গেছে, এবং এটা ইউ হ্যাভ টু ট্রাস্ট ইট। জি, ডক্টর সালাম, আপনাকে ধন্যবাদ। জনাব হান্নান মাসুদ, আপনি যদি একটু শেষ করতেন। না, আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে হচ্ছে আসলে বাংলাদেশে যদি হচ্ছে আগামীতে খুব ভালোভাবে চালাতে হয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হয়, তাহলে বিএনপি, জামাত, এনসিপি সহ যারাই ইয়ার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ লড়াই করছে, তাদের প্রত্যেককে কোএক্সিস্ট করতে হবে, একজন আরেকজনের সাথে মিলেমিশে রাজনীতিটা করতে হবে, এবং সেই পরিবেশটা প্রত্যেকে মিলে তৈরি করতে হবে। এখানে আগে যেমন হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে করতো, আওয়ামী লীগ বিএনপিকে শত্রু মনে করতো, সেই পরিবেশটা যদি তৈরি হয়, তাহলে দেশের জন্য ভয়ঙ্কর পরিবেশ অপেক্ষা করতেছে, এবং সেটা আমরা কেউই চাই না। অন্তত আগামী 10 বছর যে সরকারগুলো গঠিত হবে, সেখানে যেন হচ্ছে অন্তত প্রত্যেকের সাথে একটা ইয়া থাকে, অ্যালাইন থাকে। এখানে যেন হচ্ছে কোনো ধরনের ওই যে ঘাড়ি ভাঙ্গার হরতাল, কোনো ধরনের মানে হচ্ছে ইয়া জ্বালিয়ে দেওয়ার অবরোধ, এই জাতীয় কিছু যেন না হয়, সেই পরিবেশটা তৈরি করতে হবে। কারণ আমার দেশটা ভালো নেই, এবং দেশের ভবিষ্যৎ যদি ঠিক করতে হয়, এই প্রত্যেকটা দলকে একসাথে হয়ে বসে এই রাজনীতিটা করতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, জনাব হান্নান মাসুদ, জনাব ফাহাম আব্দুল সালাম।